রাত 12টা। আর কত দৌড়াবো আল্লাহ, প্লিজ এই অশুভগুলোর হাত থেকে রক্ষা করো। যে করেই হোক না কেন এই প্রমাণটাকে হাতছাড়া করা যাবে না। এর মধ্যে যে হাজারো মানুষের প্রাণ জড়িয়ে আছে, একে কিছুতেই ওদের হাতে দিলে চলবে না। নিজের জীবন গেলে যাক, তবুও যেন এই প্রমাণ মিস্টার লিরিকের হাতে তুলে দিতে পারে। ঈশা এগুলো ভাবতে ভাবতেই এক চিপায় ঘি লুকালো। গুন্ডাগুলো এদিক ওদিক করে ঈশাকে খুঁজতে লাগলো। ঈশা চুপটি করে এক কোণে বসে আল্লাহকে ডাকতে লাগলো, যেন এদের হাতে কিছুতেই ধরা না পড়ে। গুন্ডাগুলো অনেক খুঁজেও ঈশাকে পেল না। তারপর ওদের ভাষায় ওরা বলতে লাগলো, মেয়েটা কোথায় কোথায় হয়ে গেল? আশেপাশে আছে, খুঁজো ভালো করে, নইলে আমাদের নিস্তার নেই। বলেই ওরা অন্যদিকে চলে গেল। ঈশা হাফ ছেড়ে বাঁচলো। গুন্ডাগুলো চলে যেতেই ঈশা বেরিয়ে আসলো। কিছু দূর হাঁটতেই পেছনে তাকিয়ে দেখলো আবার সেই গুন্ডাগুলো তার পেছনে আসছে। এতে ঈশার বুঝতে বাকি রইল না এটা ওদের ঈশাকে ধরার একটা ফাঁদ ছিল, আর ঈশা সেটা না বুঝে তাদের ফাঁদে পা দিয়েছে। আবার ঈশা দৌড়াতে লাগলো। গুন্ডাগুলো পিছে পিছে আসতে লাগলো। দৌড়াতে গিয়ে ঈশা পা পিছলে কাদায় পড়ে গেল। এতে ওর মাস্ক সহ পুরো শরীরে কাদা লেগে গেল। তবুও হার না মেনে উঠে আবার দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে রাস্তায় চলে আসলো। এই নির্জন রাস্তায় কাউকে পাচ্ছে না যে কারো কাছে সাহায্য চাইবে। ঈশাও হাঁপিয়ে গেছে অনেকটা। হঠাৎ ঈশা পিছে তাকিয়ে দেখলো একটা গাড়ি তার দিকে ধেয়ে আসছে। ঈশা চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে রইল। আরেকটুর জন্য ঈশা গাড়ির নিচে পড়া থেকে বেঁচে গেল। ঈশা চোখ মেরে দেখলো তার সামনে একটা ব্ল্যাক কালার কার, আর সামনে ড্রাইভার বসে আছে। পেছনে নিশ্চয়ই মালিক বসে থাকবে, তার কাছে হেল্প চাই, দেখি হেল্প করে কিনা। যেই ভাবা সে কাজ। ঈশা গাড়ির পেছনের সিটে জানালার কাছে টোকা দিলেন। সাথে সাথে কাঁচটা খুলে গেল। সামনের মানুষটার দিকে তাকে ঈশা অবাক। এসে কাকে দেখছে? কারণ গাড়িতে যিনি বসে আছে তিনি থাইল্যান্ডের নাম করা টপ 1 বিজনেসম্যান আর মডেল রিয়ান হার্স। ঈশা এত কিছু না ভাবে রিয়ানকে ইংলিশে বলল, প্লিজ আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমার পিছে পড়েছে। আর ইউ ম্যাড? আমি কেন আপনাকে সাহায্য করতে যাব? প্লিজ। হ্যাঁ। যখন ঈশা বলতে চাইলো তখন হঠাৎ খেয়াল করলো গুন্ডাগুলো জঙ্গল থেকে বেরিয়ে এসেছে আর ঈশাকে খুঁজছে। তাই ঈশা আর রিয়ানের অনুমতি না নিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো এবং লুকিয়ে পড়লো। আরে আরে কি করছেন আপনি? এভাবে কেউ ঢুকে পড়ে? আর আপনার পোশাকের অবস্থাও কত বিশ্রী। প্লিজ এদের হাত থেকে আমায় বাঁচান প্লিজ। হাত জোর করে মিনতি করতে লাগলো ঈশা। ছলছল দৃষ্টিতে তাকে মিনতি করলো। রিয়ান ঈশার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলেন এবং বললেন, ওকে, আমি তোমায় হেল্প করব। ঈশা এতে খুশি হলো। ঈশার মুখে এখনো মাস্ক। ওই লোকগুলো গাড়ির কাছে এসে ঈশার মতো করেই জানালায় কাঁচে টোকা দিল। রিয়ান কাঁচ খুলে দিল এবং এমন ভাব করলো যে সে কিছুই জানে না। তারপর ওরা ওদের ভাষায় রিয়ানকে জিজ্ঞেস করলো, স্যার, এখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, আপনি কি তাকে দেখেছেন? না, দেখিনি। তাহলে এত রাতে এখানে কি করছেন? ইটস নান অফ ইয়োর বিজনেস। আরে চুপ, এখানে থাকলে আমাদের কি? স্যার প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে। বলে ওরা অন্যদিকে চলে গেল আর রিয়ান কাঁচটা লাগিয়ে দেয়। ঈশা লুকিয়ে থাকায় গুন্ডগুলো তাকে দেখতে পায়নি। থ্যাংক ইউ সো মাচ আমায় এদের হাত থেকে বাঁচানোর জন্য। ইটস ওকে। এখন বলো, তোমার আর কোনো হেল্প লাগবে? বেশি লাগবে না, আপনি শুধু আমাকে এই জঙ্গলের রাস্তা থেকে বের করুন, মেইন রোডে গিয়ে নামিয়ে দিয়েন। আমি সেখান থেকে ট্যাক্সি করে আমার গন্তব্যে চলে যাব। এখন রাত 1:39 বাজে, আপনি কি করে ট্যাক্সি পাবেন? আর আপনার পোশাকও তো নোংরা হয়ে আছে। এইটা আপনাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। ওকে, তোমার যা ইচ্ছে। রিয়ান ভুল করে বাংলা বলে ফেললো। বাংলা বলায় ঈশা অবাক চোখে রিয়ানের দিকে তাকালো। তার মানে আপনি বাঙালি? তুমিও? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, তাহলে যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই। ড্রাইভার চলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ঈশার সেভাবে বসে রইল আর এদিক সেদিক তাকতে লাগলো। এতে রিয়ান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ওখানে কেন বসে আছো? সিটে বসছো না কেন? জায়গাটা আমার জন্য কোনো মতেই সেফ না, তাই এখান থেকে উঠতে পারবো না। বাই চান্স যদি কেউ দেখে ফেলে আমার নিস্তার নেই। ওরা কেন তোমায় ধরতে চাইছে? মারতে। হোয়াট? যা বলেছি তাই। কিন্তু কেন? ক্ষমা করবেন, এখন আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। ওকে, তোমায় জোর করবো না। থামান থামান, এখানেই নামবো আমি। কিন্তু আশেপাশে তো কোনো ট্যাক্সি তো দূর, কোনো জনমানুষও নেই। ঈশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো। সত্যি তো কোনো ট্যাক্সিও নেই।
আর ট্যাক্সি না থাকলে মিস্টার লিরিকের কাছে যাবই বা কি করে? এই প্রমাণটা তো আজকেই দিতে হবে। কি হলো, কি ভাবছো? আচ্ছা, আপনি আমায় এই ঠিকানায় নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। ওখানে কি আপনার বাসা? না, তাহলে এত রাতে ওখানে কেন যাচ্ছেন? কাজ আছে। কাজ? তাও এই রাতে? সেটা আপনাকে ভাবতে হবে না। ওকে, অ্যাজ ইউর উইশ। এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। এদিকে মেয়েটাকে পেলে? না বস, হাতছাড়া হয়ে গেছে। হোয়াট স্টুপিড, কি করে হাতছাড়া হলো? জানি না বস, হঠাৎ চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। স্টুপিড, ওটা একটা মানুষ, কোনো উদ্ভিদ প্রাণী না যে চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। বস, আমরা তো চেষ্টা করছি। একটা সামান্য মেয়েকে তোমরা ধরে আনে আমার সামনে আনতে পারলে না, আবার তর্ক করছো। সরি বস। আর কথা না বলে ফোন কেটে দিল। এদিকে রিয়ান ড্রাইভারকে চোখে ইশারা করতেই গাড়ি থামিয়ে দিল আর ঈশা ধন্যবাদ দিয়ে চলে গেল। আরে তোমার নামটা যা চলে গেল। মেয়েটা সত্যি অদ্ভুত, কোনো কথাই তেমন বলতে চায় না। কি জানে এই মেয়েকে মারতে চায়। আর মেয়েটার পুরো চেহারাও দেখতে পারলাম না। ড্রাইভার গো নাও। এদিকে ঈশা চারদিক ফিরে ফিরে দেখতে লাগলো কেউ আছে কিনা সেটা। চারপাশে ঘুরে ফিরে তাকিয়ে অবশেষে মিস্টার লাকিন এর বাসায় পৌঁছালো ঈশা। বিল্ডিং এর 8ম ফ্লোরে মিস্টার লাকিন থাকে। ঈশা লিফটে করে 8ম ফ্লোরে গেল এবং সেখানে যেয়ে মিস্টার লাকিনের দরজায় নক করলো। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা দরজা খুলে দিল। মহিলাটি মিসেস লাকিন। ঈশা তাকে থাইল্যান্ডের ভাষায় বলল, স্যান সামরাত পাহাব কপ ক্রুদিমাইন। আমি কি স্যারের সাথে দেখা করতে পারি? মহিলার অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো ঈশা। বাংলাদেশের মতো ওদের দেশের তেমন কোনো মিল নেই। রাত 1টা-2টার সময় কোনো মেয়ে বাইরে থাকা কোনো ব্যাপারই না। ভেতরে এসে দেখে মিস্টার লাকিন তার স্টাডি রুমে বসে বই পড়ছেন। বই থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকালেন। ঈশাকে দেখে বই রেখে এক প্রকার দৌড়ে আসলেন মিস্টার লাকিন। মিলাক হামথুন মাই, প্রমাণ পেয়েছো? সাইসা স্ট্রাকচার বলে ঈশা প্রমাণটা মিস্টার লাকিনের দিকে এগিয়ে দিলেন। লাকিন পুরোটা দেখে বললেন, প্লামথুন থি সবরবুন বেব, একদম পারফেক্ট প্রমাণ। থ্যাঙ্কস প্রফেসর। চা থা সাং ইয়ারিং দি। এখন কি করবা? ক্লাব বান, বাসায় যাব। খুমছা মি দি ট্যাক্সি সন ডুক। এত রাতে কোনো ট্যাক্সি তো পাবে না। পিসা মেল পো মাই থাং খাংওয়েল খাপখুন। পাবো প্রফেসর, আপনি চিন্তা করবেন না। সান মাই সামরাত চাক খুনপি খন দিও। আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। ইটস ওকে প্রফেসর, আই উইল সেভ মাই সেলফ। মাই খুন খাপ রথ খাং সাং। না, তুমি আমার গাড়ি করে যাও। বাট প্রফেসর। নো মোর এক্সকিউজ। ঈশার কিছু বলল না। ওনার গাড়ি করেই সে রাতে ঈশা বাসায় চলে আসে। বাসায় এসে শাওয়ার নিয়ে জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে নিল। সূর্য উঠে গেছে। ঈশা সারা রাত একদমই ঘুমাতে পারেনি। তাই ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারবে না, কারণ আবারও ডিউটি আছে। ও হ্যাঁ, আপনাদের তো গল্পের নায়িকার পরিচয়টাই দিলাম না। ঈশা হলো গল্পের নায়িকা। ব্যাংককের ছোট একটি শহরে থাকে। ছোটবেলায় মা মারা যায় আর বাবা 2 বছর আগে। ঈশার জন্ম ব্যাংককেই। বাবা মা বাঙালি, তাই সেও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু অনেক ক্ষেত্রে এই থাই ভাষার প্রয়োজন হয়, তাই সেটাও শিখে নিয়েছে। সেখানকার কালচারেই ঈশা বড় হয়েছে। অনেক কষ্ট লেখাপড়া করেছে ঈশা। বাবাই ছিল ঈশার সবকিছু, কিন্তু তার বাবাও তাকে একা করে চলে গিয়েছে। রিফার বাবার শেষ স্মৃতি রিফার ছোট্ট বাসাটাই। আর রাতের যে প্রমাণটার কথা হচ্ছিল সেটা অনেক বড় ক্রাইমের ছিল, যেটা ঈশা দায়িত্ব নিয়ে প্রমাণটা জোগাড় করেছে। এরপর দেখতে থাকুন। সব বলে দিলে হবে না তো। ঈশা ছোট একটা জব করে। ঈশা রাধার সময় পায়নি, তাই কোন রকম কাপ নুডলস খেয়ে রেস্টুরেন্টে চলে আসে। হ্যাঁ, ঈশা একটি রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেই কাজ করে, সকাল 10টা থেকে বিকাল 5টা। কাল ঈশা রেস্টুরেন্টের কাজ সেরেই প্রমাণ জোগাতে গিয়েছিল। বেচারি অনেক টায়ার্ড, তাই ঘুমে বারবার দুলছে। এই ঈশার দোলনে দেখে রাতে কু বলতে লাগলো। থাই ল্যাঙ্গুয়েজে বলল, তুমি ঠিক আছো ঈশা? ইয়েস, আই এম অল রাইট। আই থিঙ্ক তোমার ঘুম আসছে। আমি কফি বানিয়ে আনছি, ওয়েট। আরে না না, রাতে কু বললাম তো, আমি ঠিক আছি। কফি বানানোর কোনো প্রয়োজন নেই। তুমি ভালো করেই জানো ম্যাম কি রকম। ম্যাম দেখলে বড় গন্ডগোল হয়ে যাবে, তাই যা বলছি তাই করো। ম্যাম ওর কথা শুনে ঈশা চুপসে গেল, কারণ ওদের ম্যাম অনেক রাগী এবং বদমেজাজি। একটু এদিক ওদিক হলেই রাগারাগি শুরু করে দেয় এবং জবটা করতে দেয় না।
তেমন কেউই টিকতে পারে না এই ম্যামের মেজাজের কাছে। যারাও টিকে তারাও ভয় ভয় থাকে, যেমন ভয় ঈশাও পাচ্ছে। তবে ঈশা আর রাতিকুই একমাত্র মেয়ে যারা গত 1 বছর ধরে এখানেই আছে। রাতিকু কিছুক্ষণের মধ্যে কফি এনে ঈশাকে দিল। ঈশা চুপচাপ সেটা খেয়ে নিল। খাওয়ার পর ঈশা রিল্যাক্স ফিল করতে লাগলো। হঠাৎ টিভি নিউজে সবাই যা দেখলো তাতে সবাই খুশিতে মেতে উঠল এবং ঈশার মুখে হাসি ফুটল। আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুক্রিয়া, আমি পেরেছি আমার কথা রাখতে। ইয়েস। টিভিতে নিউজে বলল, এতদিনে দেশবাসী যে আতঙ্কে ছিল সেটা থেকে এখন সবাই মুক্ত, কারণ যে আমাদের ধ্বংস করতে চেয়েছিল সেই আতঙ্কবাদীর সকল প্রমাণ সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং আদালত তাকে তার কুকর্মের জন্য ফাঁসির রায় দিয়েছে। তারপর টিভিতে মিস্টার লাকিনকে দেখালো, কারণ কেসটা তার হাতেই ছিল। ওনার থেকে দায়িত্ব নিয়ে প্রমাণ জোগাড় করেছে এবং তা মিস্টার লাকিনের হাতে সঠিক সময়ে পৌঁছে দিয়েছেন। মিস্টার লাকিনকে একজন জার্নালিস্ট প্রশ্ন করলো, স্যার আপনি এত বড় প্রমাণ কি করে পেলেন? একজন এই প্রমাণের দায়িত্ব নিয়েছে, আর সেই তার জীবনের ঝুঁকি নিয়ে এত বড় প্রমাণ জোগাড় করেছে। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। আমার এবং পুরো দেশবাসীর তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলে উনি আর কিছু না বলে জার্নালিস্টদের ইগনোর করে তার গাড়িতে করে চলে গেল। ধন্যবাদ ঈশা অনেকটাই খুশি হলো, কিন্তু কাউকে প্রকাশ করলো না। নিউজ দেখার পর ঈশা তার কাজে মন দিল। হঠাৎই ম্যাম আসলো এবং কাস্টমারদের বলতে লাগলো, আপনাদের আর কিছু লাগবে? আই মিন, সব ঠিক সময় মতো পরিবেশন করতে পেরেছে তো? না, সব সঠিক সময় পেয়েছি। থ্যাঙ্কস স্যার, আসার জন্য। বলে ম্যাম ঈশাদের দিকে যেতে লাগলো। ঈশা অর্ডার নিচ্ছিল, তখন অর্ডার নিয়ে ম্যামের কাছে যায়। কি ঈশা, সব ঠিকঠাক করেছে তো? ইয়েস ম্যাম। গুড গার্ল। বলে ম্যাম অন্যদিকে চলে গেল। এদিকে রিয়ান ওঠ, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাতে দে না বোন। আর কত ঘুমাবি? তোর না অফিস আছে? দেরি হয়ে যাচ্ছে তো। অফিসে কথা শুনে রিয়ান লাফ দিয়ে উঠল। কয়টা বাজে? 10:48। হোয়াট? হোয়াট? আমি তো তোকে কতক্ষণ ধরেই ডাকছি। ওহ আপুই, 12টা ইম্পর্টেন্ট মিটিং আর তুই এখন ডাকছিস? আমি তোকে এখন না, 2 ঘন্টা ধরে ডাকছি। ও গড। বলে দৌড়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। এই ছেলেকে নিয়ে আর পারি না। প্রতিদিন রাতে লেট করে বাড়ি ফিরবে আর সকাল হলে তাড়াহুড়ো। ধুর। এদিকে বলে রায়না সার্ভেন্ট দিয়ে রুম গুছিয়ে নিল। রিয়ান ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। আমাদের গল্পের হিরোর নাম রিয়ান হার্স, থাইল্যান্ডের নাম করা টপ বিজনেসম্যান এবং মডেল। রিয়ান এত বড় বিজনেসম্যান হয়েও তেমন অহংকার নেই। অতিরিক্ত কোনো কিছু যেমন ভালো না, ঠিক তেমনি রিয়ানের মধ্যে বিদ্যমান। কারণ এই অহংকারের জন্যই সে তার হাসি খুশি পরিবারটাকে হারিয়েছে। তবে রাগ আছে ওর মধ্যে। রিয়ান আর তার বোন রাইনা, 2 ভাই বোন একসাথে থাকে। রাইনা বিয়ে করেছে, বাট ওর হাজবেন্ড প্যারিসে থাকে, ওখানে তার বিজনেস। রাইনাকে নিতে চেয়েছিল, বাট রিয়ান এখানে একা হয়ে যাবে ভেবে যায়নি। যতই হোক কলেজার ছোট ভাই বলে কথা, তাই রাইনা তার ভাইয়ের সাথেই থাকে। তার মায়ের মতো করে রিয়ানকে আগলে রাখে। এনিওয়েজ, এর পরেরটা আস্তে আস্তে জানতে পারবেন। এদিকে ঈশা প্রায় অনেকক্ষণ কাজ করলো। লাঞ্চ ব্রেকে চুপচাপ বসে আছে রাতিকু ঈশার সামনে। এমন সময় ম্যাম দৌড়ে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের রেস্টুরেন্টে টপ বিজনেসম্যান আর তার ক্লায়েন্টরা আসছে। ওকে ম্যাম। তারপর সবাই মিলে একটু গোছগাছ করে নিল। ঈশা এখনো জানে না যে রিয়ান আসবে। কিছুক্ষণের মধ্যে 2টা সাদা কার এবং 2টা কালো কার রেস্টুরেন্টের সামনে এসে পার্ক করলো। তারা রেস্টুরেন্টে ঢুকতেই সবাই ওয়েলকাম স্যার বলে উঠল। ঈশাও করলো। তারপর মাথা উঠিয়ে দেখে রিয়ান। রিয়ানকে দেখে তো ঈশা অবাক। পালানোর চেষ্টা করলে পরক্ষণে মনে পড়ে থাকে তো রিয়ান দেখেনি। তাই ঈশা হাফ ছেড়ে বাঁচল। রিয়ান ভেতরে গিয়ে এক কোণায় গেল। বডিগার্ডসরা চেয়ার চেনে দিতে রিয়ান এবং তার ক্লায়েন্ট বসে পড়ল। ক্লায়েন্ট রিয়ানকে ইংলিশে জিজ্ঞেস করলো, মিস্টার হার্স, এই রেস্টুরেন্টটা কি আপনার? না, আমার আন্ডারে আছে, কিন্তু এর মালিক অন্য কেউ। ও, তা ডিলের ব্যাপারে ডিসকাস করা শুরু করি। ইয়া শিওর। তারপর দুজন আলোচনা করতে লাগলো। ঈশা একটু দূরে কাজ করছিল, তখন ঈশার কাছে একজন বডিগার্ড আসলো। 2 কাপ কফি পাঠিয়ে দেন। ওকে স্যার। বডিগার্ড চলে গেলে ঈশা তাড়াতাড়ি করে কফি বানিয়ে রাতিকুকে ধরিয়ে দিল। রাতিকু অবাক হয়ে বলল, আমাকে ধরিয়ে দিলে কেন? কারণ কফিটা ওনাদের তুমি দিয়ে আসবে। পাগল নাকি? এখানে আমার অনেক কাজ আছে, এগুলো ফেলে যেতে পারবো না। আমি এদিকটা সামলে নিতে পারবো, তুমি যাও। কেন?
ম্যাম আমায় কাজটা দিয়েছে, এখন যদি এসে দেখে আমার জায়গায় তুমি কাজটা করছো তাহলে আমার চাকরি শেষ। না বাবা, তুমি যাও, আমি আমার চাকরি হারাতে পারবো না। ঈশা এবার কি করবে বুঝতে না পেরে শেষে বাধ্য হয়ে কফিটা নিয়ে রিয়ানের সামনে গেল। রিয়ান না তাকিয়ে বলল, এখানে রাখো। ওকে স্যার। ঈশার কণ্ঠ শুনে রিয়ান ঈশার দিকে তাকালো ভ্রু কুঁচকে। তারপর গভীর দৃষ্টিতে ঈশার চোখ আর চেহারাটা দেখলো। ঈশাকে দেখে রিয়ান মুগ্ধ হয়ে গেল। মিস্টার হার্স। ঈশা তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লো। বলুন। তার ডিল ফাইনাল তো? ইয়া, অফকোর্স। থ্যাঙ্কস মিস্টার হার্স। ইটস মাই প্লেজার। তা আমি এখন যাই? হ্যাঁ, অবশ্যই। তারপর ক্লায়েন্ট চলে গেল আর রিয়ান সেখানে বসে বসে ভাবছে ঈশার কথা। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল কাল রাতে মেয়েটার মানে ঈশার কথা। ওয়েট, কাল রাতের মেয়েটার কণ্ঠ আর এই মেয়েটার কণ্ঠ তো প্রায় একই, আর চোখগুলো তো তেমনই। তার মানে কি কালকে রাতের মেয়েটাই এই মেয়ে? এসব ভাবছিল আর তখনই রিয়ানের বডিগার্ড জেফ বলে, স্যার যাবেন না? আগে আমার কথা মন দিয়ে শোনো। ইয়েস স্যার, বলুন। যে মেয়েটা আমাদের কফি দিয়ে গেল সেই মেয়েটার সকল ইনফরমেশন আমার চাই। ওকে স্যার। নাও চলো। এদিকে ঈশা দৌড়ে কিচেনে এসে হাঁপাতে লাগলো। ঈশা দৌড়ানো দেখে রাধিকা অবাক হয়ে বলল, কি হলো, এভাবে দৌড়ে আসলে কেন? এমনি। ও। তারপর ওরাও লাঞ্চ করে আবার কাজ শুরু করলো। এদিকে, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? জি ভালো বাবা, তুমি? হ্যাঁ ভালো। তা শুনলাম কেস নাকি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, একটা মেয়ের জন্যই পেরেছি, নইলে ওই ক্রিমিনালকে ধরা জাস্ট ইম্পসিবল ছিল। মেয়েটা কে আঙ্কেল? আমিও তাকে দেখতে চাই। সামনে পার্টিতে দেখে নিও। আচ্ছা আঙ্কেল, আমি এখন রাখছি, একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা, ভালো থেকো। বাই। তারপর রিয়ান ফোন কেটে দিল। তখনই রিয়ানের কাছে জেফ আসে। স্যার, মেয়েটা সম্পর্কে ইনফরমেশন পেয়েছি। তা বলো, মেয়েটার পরিচয় কি? ওর নাম ঈশা, এই শহরেই আছে, বাবা মা নেই, একাই থাকে। ও একটা রেস্টুরেন্টে জব করে গত 1 বছর ধরে। ও আচ্ছা, আর কিছু করে না? নো স্যার, এইটুকুই। তবে মেয়েটা বাঙালি। সেটা আমিও জানি। কি করে স্যার? সেটা তোমার জানা লাগবে না, তুমি এখন যাও। ওকে স্যার। এদিকে বলেই জেফ চলে গেল। তার মনে মনে হাসছে। ঈশা, বাজিয়ে দিলে মনের গিটার। আই থিঙ্ক তোমাকে পছন্দ করে ফেলেছি। ভেবে মুচকি হাসলো। বিকাল 5টায় কিছু খাবার কিনে বাসা চলে আসলো ঈশা। তারপর শাওয়ার নিয়ে খেয়ে নিল। 7টার দিকে ঘুমিয়ে গেল এত ধকল যাওয়ায়। পরদিন ঈশার সময় মতো উঠে আবার রেস্টুরেন্টে চলে গেল। রিয়ানেরও কাজের চাপ বেড়ে যায়, তা সে আর ঈশানের সাথে দেখা করতে পারেনি। কিন্তু প্রতি মুহূর্তেই রিয়ানের ঈশার কথা মনে পড়ছে, ভুলতে গেলেও পারে না। এভাবে প্রায় 10 দিন কেটে যায়। রিয়ানের চাপও কমেছে, তার ডিল সম্পূর্ণভাবে সাকসেসফুল। ওহ আপু, আমি এবার 1000 কোটি টাকার ডিলে সাকসেসফুল হয়েছি। আই এম সো হ্যাপি আপু। কংগ্রেচুলেশনস ভাই, আমিও খুব খুশি হয়েছি। আচ্ছা, আমার জরুরি কাজ আছে আপু, আমি যাই। কেমন? কি কাজ? ওই এমনি, আমি গেলাম, বাই। ওকে বাই। তারপর রিয়ান বেরিয়ে পড়লো। গাড়িতে যে উঠতে যাবে অমনি রিয়ানের ফোন বেজে উঠলো। রিয়ান বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো লিজা কল করেছে। এতে তো রিয়ান অনেকটাই বিরক্ত হয়ে যায়। লিজা রিয়ানের কলেজ ফ্রেন্ড, কলেজ থেকে রিয়ানের জন্য পাগল, রিয়ানের জন্য অনেক পাগলামি করে এবং এটাও পাবলিককে বলে বেড়ায় যে সে নাকি রিয়ানের গার্লফ্রেন্ড আর বিয়েও করবে। রিয়ান এসবে অনেকটা বিরক্ত ছিল, তাই সে একদিন রেগে বলেছিল পাবলিককে, একজন বলছে বলে সত্যি সে আমার ওয়াইফ? আমি কি কখনো নিজের মুখে বলেছি যে সে আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ? তাহলে বলবেন কেন? আপনাদের তো মনে হয় রাস্তার পাগল এসে কিছু বললে তাকেও বিশ্বাস করে নেবেন। হ্যাঁ, এসব ফেক নিউজ না ছাপিয়ে প্রমাণ সহ ভালো নিউজ ছাপান, কাজে দিবে। সেদিন লিজাকে অনেক অপমান করেছে এবং বলেছে যেন কোনো যোগাযোগ না রাখে তার সাথে। পরিশেষে লিজা সুইসাইড করার হুমকি দিল, তাই রিয়ানও আর কিছু করতে পারেনি। রিয়ান হাজার বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। বেবি, তোমায় আমি আগেও বলেছি, এখনো বলছি, ডোন্ট কল মি বেবি। এত কথায় কথায় রাগ করো কেন বলো তো? আচ্ছা বাদ দাও, আমি তোমার সাথে দেখা করব। ইস, কতদিন তোমায় দেখিনি। আমার কাজ আছে, দেখা করতে পারবো না। ওহ বেবি, প্লিজ আসো না। বললাম না কাজ আছে, ডোন্ট ডিস্টার্ব মি। আমি কোনো কথা শুনছি না, তুমি আসবা মানে আসবা। ইটস ফাইনাল, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, বাই। বলে রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। রিয়ানও ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়িতে উঠে পড়ে ঈশার সাথে দেখা করবে বলে। মেসেজের টোন বাজলেও সিন করার প্রয়োজন বোধ করেনি রিয়ান।
সে যে তার ঈশার সাথে আজ দেখা করবেই করবে। কিছুক্ষণের মধ্যে রিয়ান ঈশার রেস্টুরেন্টের সামনে চলে আসে। রেস্টুরেন্টে ঢুকতেই ভেতরে থাকা সব মেয়েরা চিল্লিয়ে উঠল। এর মাঝে রিয়ান ঈশাকে দেখতে পেল। ঈশা তখন এক কাস্টমারের অর্ডার নিয়েছিল। রিয়ান খেয়াল করলো ঈশা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো আশা করেনি রিয়ান আসবে। রিয়ান মুচকি হেসে ঈশার দিকে এগোতে নিতেই কোথা থেকে লিজা এসে জড়িয়ে ধরলো। লিজাকে এখানে দেখে রিয়ান অবাক। ওহ বেবি, তুমি আমায় এতটা মিস করো যে আমার বলার সাথে সাথেই চলে আসলে। হাউ কিউট। রিয়ান রেগে লিজার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, গো টু হেল স্টুপিড। এদিকে বলে রেস্টুরেন্টের এক কর্নারে গিয়ে বসলো। লিজাও রিয়ানের পিছু পিছু গিয়ে রিয়ানের সামনে বসলো। রিয়ানের মন চাচ্ছে সকালের সামনে লিজাকে কয়েকটা চড় লাগিয়ে দিতে। ওয়েটার। ইয়েস ম্যাম। ওয়েটার, 2 কাপ কোল্ড কফি প্লিজ। ওকে ম্যাম। বলে ঈশা চলে গেল আর রিয়ান ঈশার যাওয়ার পানে তাকিয়ে রইল। এদিকে লিজা সে কখন থেকে বকবক করেই যাচ্ছে, কিন্তু রিয়ানের কোনো হুঁশ নেই। থাকবে কি করে, সে তো তার ঈশাকে দেখতেই ব্যস্ত। ঈশা কিছুক্ষণের মধ্যে কফি বানিয়ে রিয়ানদের দিকে আসতে নিচ্ছিল। তখনই কয়েকজন ড্রাঙ্ক করা গুন্ডা ঈশার সামনে এসে দাঁড়ালো। এতে রিয়ান রেগে লাল হয়ে যায়। ঈশা অনেকটা বিরক্ত হয়ে বলে, হোয়াট দ্য হেল, লিভ মি অ্যালোন। Why baby? You always for you. তখনই লিজার কল আসে, তাই সে কথা বলতে অন্য সাইডে চলে যায়। শাট আপ এন্ড গেট লস্ট ফ্রম হিয়ার। No, you want you baby. এদিকে বলেই ঈশার দিকে এগোচ্ছিল, অমনি রিয়ান ঈশার সামনে এসে দাঁড়ালো। ডোন্ট ডিস্টার্ব হার আদারওয়াইজ। বলে রিয়ান ছেলেগুলোকে বাইরের দিকে ইশারা করলো। ছেলেগুলো বাইরে তাকালো এবং দেখলো বাইরে পুলিশ। পুলিশ দেখে ছেলেগুলো ঢোক গিলে সেখান থেকে কেটে পড়লো। রিয়ান পিছে ঘুরে ঈশাকে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? ইয়া, থ্যাংক ইউ স্যার। এই তুমি এই ওয়েটার সাথে কি করছো? লিজা, বিহেভ ইয়োরসেলফ। ওকে ওকে, নাও চলো কফিটা শেষ করি। এমন সময় রিয়ানের কল আসলো। ইয়েস, ও আই এম রিয়েলি সরি, আই ফরগেট। ওকে ওয়েট, আই এম কামিং। বলেই ফোন কেটে দিল রিয়ান। সরি লিজা, আমার যেতে হবে আর্জেন্ট। ওকে। তারপর রিয়ান বিল পে করে চলে গেল, কিন্তু রিয়ান তার একটা ব্যাগ রেখে যায়। ঈশা ব্যাগটা দেখতেই সাথে সাথে রিয়ানকে পেছন থেকে ডাকে, কিন্তু রিয়ান এতটাই তাড়াহুড়ো ছিল যে ঈশার ডাক শুনতে পায়নি। ঈশা রিয়ানের কিছু পিছু নিল রিয়ানকে ব্যাগটা দেওয়ার জন্য। রিয়ান গাড়ি করে যায়, তাই ঈশাও ট্যাক্সি করে রিয়ানের পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে ঈশা একটি বড় শুটিং ক্লাবে ঢুকে পড়লো। বারবার শুনুন শুনুন করে পেছন থেকে ডাকছে, কিন্তু রিয়ান কিছুতেই শুনছে না। ঈশা রিয়ানের পিছু নিতে নিতে একটা শুটিং প্যানেলে চলে আসলো। যে রিয়ানের কাঁধে হাত রাখবে ব্যাগটা দেওয়ার জন্য, তখনই দুইটা মেয়ে আরেকটা মধ্যবয়সী লোক ঈশার সামনে এসে দাঁড়ালো এবং ফিসফিস করে বলতে লাগলো। ঈশাকে কোনো মতেই আর রিয়ানের কাছে যেতে দিল না, আর ঈশাও রিয়ানকে হারিয়ে ফেললো। রিয়ান চেঞ্জিং রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, রিয়ান একজন মডেলও, এখন তার ফটোশুট হবে, তাই সে এখানে এসেছে। লোকটি আর দুটোর কথোপকথন এমন। ডিরেক্টর স্যার, এই মেয়েটি পারফেক্ট আপনার ফটোশুটের জন্য। আমারও তাই মনে হচ্ছে। তো স্যার, এখন কি করা উচিত? আমাদের গার্ল মডেল আস অ্যাবসেন্ট, সো আই থিঙ্ক ওকে দিয়েই আমাদের কাজ চালাতে হবে। আর ইউ সিওর স্যার, এই মেয়েটি ভালোভাবে সব করতে পারবে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আর এখন কিছুই করার নেই, এই ফাইলটার জন্য অনেকেই অপেক্ষা করছে। ওকে স্যার, আপনি যা বলবেন। তারপর ডিরেক্টর চলে গেল, আর মেয়ে দুটো ঈশার সামনে দাঁড়িয়ে রইল। ম্যাম আসুন আমাদের সাথে। কোথায় যাব? আপনি আমাদের নেক্সট ফটোশুটের জন্য সিলেক্ট হয়েছেন। কিন্তু আমি তো কোনো অ্যাপয়েন্টমেন্ট দেইনি, তাহলে কি করে সিলেক্ট হলাম? আমাদের ডিরেক্টর আপনাকে পছন্দ করে সিলেক্ট করেছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নয়। আমি ফটোশুট করতে চাই না, সরি। আমি তো রাজি হয়েছে। আরে আরে, আমি কখন? নিয়ে চল। আরে আমার কথা তো শুনুন। কে শুনে কার কথা? মেয়ে দুটো ঈশাকে জোর করে চেঞ্জিং রুমে নিয়ে গেল। এদিকে চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে ঈশাকে জোর করে ড্রেস পরালো। ঈশা তো সেই কখন থেকে বলছে আমি রিয়ান স্যারের সাথে দেখা করব, কিন্তু মেয়ে দুটো বলছে আপনি আগে রেডি হয়ে নিন। ঈশাকে জোর করে মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা ঈশার সাথে যুদ্ধ করলো মেয়ে দুটি। হয়েছে হয়েছে, অনেক করেছেন আপনারা। এখন আমার কথা শুনেন, এই ব্যাগ দিতে এসেছি রিয়ান হার্সকে, এর বেশি কিছু না। গট ইট? ম্যাম, আপনি যদি এখন চলে যান আমাদের চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে আমরা খাবো কি? আর আমার মা, তার চিকিৎসা করব কিভাবে? তাই ম্যাম প্লিজ
আমাদের কথা ভেবে এইটুকু উপকার করুন প্লিজ ম্যাম, প্লিজ। সত্যিই তো ওদের পরিবার আছে, ওদের পরিবারে হাসি ফোটাতে হয় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। আমার জন্য ওদের পরিবারের খুশিটা কি করে ছিনিয়ে নিতে পারি? না, এটা কোনো মতেই সম্ভব না। ওকে, আমি তোমাদের কথা রাখবো। সত্যি ম্যাম? হ্যাঁ, এখন বলো আমায় কি করতে হবে? আসুন আমাদের সাথে। ওকে, তো তোমাদের নামই তো জানা হলো না। আমি রত্না আর ও পিহা। ও, আপনার নামও তো জানা হলো না। ও হ্যাঁ, আমি ঈশা। সো কিউট নেম। থ্যাঙ্কস পিহা। এদিকে ও ডিরেক্টর স্যার, আর কতক্ষণ ওয়েট করব? আরেকটু আসলে আপনার সাথে যার শুট করার ছিল সে আজ অ্যাবসেন্ট, তাই অন্য কাউকে ঠিক করা হয়েছে। ও এখন যা করে তাড়াতাড়ি করুন, আমারও সময়ের দাম আছে। আচ্ছা স্যার। রিয়ান বারবার ঘুরে দেখছে আর ভাবছে কখন যে শুট শেষ হবে আর কখন তার ঈশার সাথে দেখা করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনে তাকিয়ে রিয়ান অবাক, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এসে কাকে দেখছে? আসলে সত্যি এরা স্বপ্ন দেখছে ভেবে একবার চোখ বুঝে আবার চোখ দুটো খুললো। না, সে ভুল দেখছে না, এটা ঈশা। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নয়। ঈশাকে রিয়ান হা হয়ে দেখছে। ঈশা একটি ওয়েডিং ড্রেস পরে আসছে, পুরোই হোয়াইট এঞ্জেল লাগছে ঈশাকে। ঈশার এতক্ষণে রিয়ানের দিকে চোখ গেল। রিয়ানকে দেখে ঈশা অবাক, তবু কিছু প্রকাশ করতে পারছে না। তারপর ঈশাকে রিয়ানের পাশে দাঁড় করায়। রিয়ান আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? নাচছি। আপনার কোনো সমস্যা? কই নাচছো? আমি তো দেখছি তুমি দিব্যি দাঁড়িয়ে আছো। তাহলে জিজ্ঞেস করছেন কেন? কে যেন বলেছিল বাঙালি মেয়েরা ঝগড়াটা হয়, এখন তো দেখছি তাকে নোবেল দেওয়া উচিত। ঈশা চরম রেগে রিয়ানকে জোরে চিমটি দিল। এতে রিয়ান লাফিয়ে উঠলো। রিয়ানের লাফানো দেখে ডিরেক্টর উত্তেজিত হয়ে বলল, কি হলো মিস্টার হাস, এনি প্রবলেম? না, তেমন কিছু না, মনে হয় পিঁপড়া কামড়িয়েছে। আপনাদের যা করার তাড়াতাড়ি শুরু করুন। স্যার, ম্যাম এভাবে পোজ দিন। ওকে, তো ডার্লিং পারবে তো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার হার্টস। ওকে ওকে। তার ফটোগ্রাফার ঈশাকে বলল রিয়ানের কাঁধে হাত রাখতে বলে, আর রিয়ানকে বলে ঈশার কোমরে হাত দিতে। এটা শুনে ঈশার শরীর দিয়ে কেমন যেন শীতল হাওয়া বয়ে গেল। রিয়ান মুচকি হেসে ঈশার কোমরে হাত দিল। এতে ঈশা কেঁপে উঠে আর রিয়ান হাসে। কি হলো, আমার কাঁধে হাত দাও। ঈশা আস্তে আস্তে চোখ ফেলে মাথা নাড়ালো আর কাঁপা কাঁপা হাতে রিয়ানের কাঁধে হাত রাখলো। দুজন দুজনের অনেকটাই কাছে। ঈশা ভারী ভারী নিঃশ্বাস ফেলছে, কারণ এই প্রথম কোনো ছেলের এত কাছে সে। ঈশার এমন নিঃশ্বাস নেওয়াটা রিয়ানের খুব ভালো লাগছে। ফটোগ্রাফার পিক তুলছে। পিয়া আর রত্না ডিরেক্টরকে বলছে, দেখেছেন স্যার কত কিউট কাপল? হ্যাঁ, তা তো দেখতেই পারছি। স্যার, আপনার পছন্দ আছে বলতে হবে। নাও নেক্সট শুটের পালা। তারপর রিয়ান আর ঈশা আরো কিছু শুট করে। শুট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। শুট শেষ হতেই ঈশা চেঞ্জিং রুমে চলে যায় চেঞ্জ করতে। চেঞ্জ সেরে বাইরে এসে দেখে রত্না আর পিহা ঈশার জন্য অপেক্ষা করছে। রত্না মুচকি হেসে বলল, থ্যাঙ্কস ম্যাম, আমাদের কথা রাখার জন্য। আপনি সত্যি আমাদের আজ অনেক বড় উপকার করেছেন। এটা কোনো ব্যাপার না, তোমাদের জন্য করতে পেরে আমি অত্যন্ত খুশি। আচ্ছা, এখন আমি যাই, কেমন? আবার পরে কথা হবে। আচ্ছা ম্যাম, সাবধানে যাবেন। আর এই নিন রিয়ান স্যারের ব্যাগ। ওকে, থ্যাঙ্কস। আমি এখন যাই, কেমন? আল্লাহ হাফেজ। ম্যাম, আল্লাহ হাফেজ মানে কি? ও সরি, আসলে মুসলিমরা বিদায় আল্লাহ হাফেজ বলে থাকে। ও আচ্ছা, সো ম্যাম বাই, টেক কেয়ার। বাই ইউ টু। তারপর ঈশা চেঞ্জিং রুম থেকে বেরিয়ে গেল। ঈশা বেরোতেই রিয়ান ঈশার সামনে এসে দাঁড়ালো। এতে ঈশা অবাক। আপনি এখানে? হ্যাঁ, আমি ছাড়া আর কে হবে শুনি? আপনি এত বাচাল, জানতাম না তো। পাগল বলো, বাচাল বলো, যা ইচ্ছা বলো, আমি বলবো সবটাই তোমার জন্য। উফ, হয়েছে, অনেক বলেছেন। এখন আপনার ব্যাগটা নিন। আপনার এই ব্যাগ আজ আমায় অনেক ঝামেলায় ফেলেছে। ও আচ্ছা, তুমি আমায় ব্যাগটা দিতে এসেই ফেসেছো? বাহ, ব্যাগ, তুই যদি মানুষ হতি তাহলে আমার সবকিছু তোরে দিয়ে দিতাম। এক্সকিউজ মি, আপনি কি তার ছিলেন নাকি? হ্যাঁ, তোমার জন্যই। উফ, সেই কখন থেকে তোমার জন্য শুরু করেছেন? কি প্রবলেমটা কি আপনার একটু বলতে পারেন? কজ আই লাভ ইউ। মজা নিচ্ছেন? একদমই না। ডু ইউ লাভ মি? নো, আই ডোন্ট। ও কামন, মিথ্যা বলিও না প্লিজ। আই নো লাভ মি। আমার এত ইচ্ছা নেই মিথ্যা বলার। ওকে, এখন সরেন, আমি বাসায় যাব। আহা, এত তারা কিসে? চলো আমি তোমায় ড্রপ করে দেই। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। পাগল নাকি, এত রাতে তোমায় একা ছাড়বো? মাত্র 8টা বাজে। রাত কোথায়? আমার কাছে রাতই লাগছে, তাও অনেক রাত। হ্যাঁ, পথ ছাড়ুন বলছি। আমার সাথে যাবা মানে যাবাই। কখনো না।
বলে রিয়ানকে ধাক্কা দিয়ে ঈশা পালাতে নিল। অমনি রিয়ান হাত ধরে ফেললো আর ঈশা রিয়ানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়া করছে। আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? আমার সাথে যাবে তাই? কখনো না। তাহলে আমিও ছাড়ছি না। আরে ডিরেক্টর স্যার কিছু বলবেন? ডিরেক্টরের কথা শুনে রিয়ান ঈশার হাত ছেড়ে পিছে তাকালো, কিন্তু ডিরেক্টর নেই আর ঈশা এই ফাঁকে পালালো। রিয়ান রেগে যে ঈশাকে বকতে যাবে, দেখে ঈশা গায়েব। রিয়ান তো সেখানে দাঁড়িয়েই হাসছে। এই মেয়ে তো হেব্বি চালাক, তবে আর কতক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াতে পারো সেটা আমিও দেখে নিব। বলে আবার হাসতে লাগলো। ঈশা ট্যাক্সি থেকে নেমে বাসা যাওয়ার জন্য হাঁটছে। এই রাস্তায় ট্যাক্সি চলাচল নিষেধ, শুধু নিজেদের গাড়ি ঢুকতে পারবে। আর ঈশার নিজের গাড়ি নেই, তাই হেঁটেই যায়। হেঁটে যাচ্ছিল তখনই ঈশা গুলির শব্দ শুনতে পায়। আওয়াজটা আসছিল একটা ভাঙা ফ্যাক্টরি থেকে। এখানে কেউ থাকে না, গভর্নমেন্ট থেকে এটা ভাঙছে। গুলির শব্দ পেতে ঈশা মুখে মাস্ক পরে নিল আর হাতে গ্লাভস। তারপর খুব সাবধানে ফ্যাক্টরিটাতে ঢুকলো, কিন্তু ঈশা কাউকে পেল না। কিন্তু দেখতে পেল একজন লোক মাটিতে কাতরাচ্ছে। ঈশা দৌড়ে লোকটার কাছে গেল। লোকটাকে হাড় বরাবর গুলি করেছে। ঈশা লোকটির মাথা নিজের কোলে রেখে বলতে লাগলো, আপনাকে কে মেরেছে? লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ঈশা নিশ্চিত হয়ে পড়লো আর তার অনেক খারাপ লাগছে এটা ভেবে যে ঈশার সামনে একটা মানুষ ধুকে ধুকে মরল। কিন্তু ঈশা কিছুই করতে পারলো না। ঈশা তারপর কিছু না ভেবে আবার আড়ালে চলে গেল, কারণ যারা খুনি তারা যে কোনো সময় এসে চেকও করতে পারে। আড়ালে থেকে ঈশা মিস্টার লাকিনকে কল দিল। হ্যাঁ ঈশা, কেমন আছো? স্যার এখন এগুলো বলার সময় নেই, এখানে অনেক বড় সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? তারপর ঈশা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। মিস্টার লাকিন সবটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দেখছি। কাল কিন্তু তোমার আরেকটা মিশন আছে, মিশন শুরু। হ্যাঁ প্রফেসর। কি পারবে তো সেটা সম্পন্ন করতে? কালকে তোমার পুরো গ্যাং নিয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ প্রফেসর, আমি পারবো, আমাকে যে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর লাশটা যে জায়গায় আছে সেখানে থাকতে দাও, কাল সকালে যা করার করবো। আচ্ছা প্রফেসর, গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কালকে গ্যাং নিয়ে আসবা, কাল তোমার নতুন পরীক্ষা, তৈরি থেকো। হ্যাঁ স্যার, আমি সময় মতো তৈরি থাকবো। ঠিক আছে, এখন তাহলে বাসায় চলে যাও, এখানে ওখানে নিরাপদ নও তুমি। আচ্ছা প্রফেসর, কাল দেখা হচ্ছে। গুড নাইট, বাই। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। চোখ বন্ধ করে ঈশাকে অনুভব করে গানটা গাইল। গানটা যেন ঈশাকে ডেডিকেট করে করা। গান শেষ করে পেছনে তাকাতে দেখে রাইনা হাতে হাত গুজে রিয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি এভাবে তাকিয়ে আছিস কেন? যে 4 বছরেও একবারও গিটার ছুঁয়ে দেখেসনি, সে আজ গিটার বাজিয়েছে, আবার সাথে গান। হাউ পসিবল ইয়ার? তুই জানলে কি করে আমি গান গেয়েছি? আমার রুম থেকেই শুনতে পেলাম। দেন এখানে এসে দেখি তুই গাচ্ছিস। প্রেমে পড়েছিস বুঝি? ও কেমন প্রেম, তাও আমি ইটস নট ফেয়ার দিই। সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে। কোনটা কি এখন বলবি, না তোর পিছে গোয়েন্দা লাগাবো? ওফ জি ভাই। রাইনার হাজবেন্ডকে জি ভাই বলে ডাকে। ভালোই করেছে তোমাকে নেয়নি, নইলে মাথা খেয়ে ফেলতে। কি বললি তুই? ঠিকই তো বললাম, জি ভাই নিজে বাঁচার জন্য আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে। তবে রে, বলে রিয়ানের দিকে তেড়ে গেল। আর রিয়ান রাইনাকে একটা টেডি বিয়ার ধরিয়ে দিল। রাইনা তো টেডি বিয়ার দেখে সেই খুশি, আর রিয়ান বেচারা হাফ ছেড়ে বাঁচল। রাইনা কিছুক্ষণ টেডি বিয়ারের দিকে দেখে নিল, তারপর বলল, আজ টেডি বিয়ারটা দিলি বলে মারের হাত থেকে বেঁচে গেলি, কিন্তু আমি এখনো রেগে আছি। কিভাবে ভাঙাবো? সত্যি বলতে হবে। মিথ্যা কবে বললাম? আবার? ওকে ওকে কুল, এখন বল কি বলবি। কাউকে ভালোবাসিস? তোর থেকে যেহেতু আর লুকাতে পারবো না সেহেতু বলেই দিই। অবশ্যই অবশ্যই। তাহলে আমার উত্তর হলো হ্যাঁ। লাইক সিরিয়াসলি? তুই আবার ভালোবাসা? কেন ভালোবাসতে পারি না বুঝি? আচ্ছা বল কেমন দেখতে, আর নাম কি? নাম ঈশার, দেখতে কেমন সেটা না হয় পরে দেখবো। ঠিক আছে, তা মেয়েটা আই মিন ঈশা কি করে? রেস্টুরেন্টের ওয়েটার। হোয়াট? সামান্য একটা ওয়েটারের প্রেমে পড়লি তুই? জানিস ওর কাজের থেকে ওর কথাবার্তা, মায়াবী ফেস, রাগী ফেস, মানে কি বলবো, সবকিছুই আমার বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে। রিয়ানকে এমন আনমনা দেখে রাইনা মুখ টিপে টিপে হাসছে।
আর ভেতরে অনেক খুশি হলো এটা ভেবে যে তার ভাইটা একজন ভালো বাসার মানুষ পেয়েছে। তার মায়ের মৃত্যুর পর রিয়ান গান গাওয়া ছেড়ে দিয়েছে, আর আজ সেই রিয়ান মন খুলে গান গেয়েছে। আচ্ছা, অনেক বলেছিস, এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। ওকে, গুড নাইট। গুড নাইট বলে রাইনা চলে গেল, আর রাইনা চলে যেতেই রিয়ান লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এদিকে হ্যালো ম্যাম। হ্যাঁ ঈশা বলো। আসলে আমার সর্দি জ্বর হয়েছে, তাই কিছুদিনের জন্য ছুটি চাইছি। আমি কি ছুটি পেতে পারি ম্যাম? ও সো স্যাড। হ্যাঁ অবশ্যই, তুমি রেস্ট নাও আর মেডিসিন নেবে ঠিক মতো, বুঝলে? হ্যাঁ ম্যাম, ভালো থাকবেন। তারপর ঈশা ম্যামের ফোন কেটে দেয়। ফোন হাত থেকে রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, কাল থেকে আমার আরেক পরীক্ষা, আমি পারবো তো? আমার কাজটা ঠিক মতো করতে পারবো তো? আমার বাবা কাল থেকে তোমার মতোই একটা নাম হবে আমার। তোমার সম্মান আর কঠোর পরিশ্রমের জন্যই আমি এই পথে যাচ্ছি। পারবো তো তোমার মতো করে কাজ করতে? এসব ভাবতে ভাবতে ঈশার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ল, নইলে কাল যেতে লেট করে ফেলবে। পরদিন সকালে ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নিজের রুমে গিয়ে একটি ফুলদানি হাতে নিল। সাথে সাথে সব দরজা জানালা খুলে গেল। সেটা থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলে এলো, যাকে বলে আন্ডারগ্রাউন্ড হোম। এটা সম্পূর্ণ ঈশার বাবার তৈরি। উপরে যতটা সাধারণ, ওদের বাসার নিচে তার থেকেও বেশি আধুনিক আর সুন্দর। ঈশা যা করার এখানে করে। পুরো রুমটাতে খুব ভালো ফার্নিচার, ফটোগ্রাফ দিয়ে সাজানো। ঈশা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক শু, ব্ল্যাক ক্যাপ এবং হাতে ব্ল্যাক গ্লাভ। ক্যাপটাকে এমন ভাবে পরলো কেউ ঈশার চোখ দেখতে পারবে না। তারপর ঈশা রুমের আরেকটা সাইডে গেল এবং একটা সুইচ চাপলো। সুইচ চাপতে বেরিয়ে এলো বিভিন্ন ধরনের বন্দুক আর রাইফেল। ঈশা সেখান থেকে নিজের পছন্দ মতো একটা গান নিল। তারপর আবার সেই সুইচটা চাপলো। অমনি গান আর রাইফেল গুলো আগের মতো দেখা যায় না। গানটা নিয়ে ঈশা আরেক দিকে গেল। সেখানে একটা গাড়ি রাখা। ঈশা এমন ভাবে সেজেছে যে ঈশার ছেলে না মেয়ে, এটা কেউই বুঝতে পারবে না। ঈশা গাড়ির দিকে যেতেই একটা রিমোট চাপলো। সাথে সাথে একটা রাস্তা বেরিয়ে আসলো। ঈশা গাড়ির ড্রাইভিং সিটে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি আস্তে আস্তে জঙ্গলের রাস্তা দিয়ে বেরোলো। তারপর যে জায়গায় খুন হয়েছে সেই জায়গায় চলে আসলো। সেখানে অনেক মানুষজন, রিপোর্টার্স, পুলিশ, সিআইডি অফিসার্স। ঈশার গাড়ি পার্ক করতে পুলিশরা এগিয়ে গেল। ঈশা ক্যাব ঠিক করে গাড়ি থেকে নামলো। সকল বিলিয়ন লোক আর মানুষজনের ফোকাস এখন ঈশার দিকে। ঈশার সম্পর্কে এখনো কেউ জানে না, আর বুঝতেও পারছে না ঈশার ছেলে নাকি মেয়ে। ঈশা সবাইকে ইগনোর করে লাশটার দিকে গেল। লাশটার কাছে যেয়ে তদন্ত করতে লাগলো কি হয়েছে। সত্যি তো এটাই ঈশা কাল রাতেই যা করার করেছে। এখন শুধু লোক দেখানো যেন কেউ বুঝতে না পারে ঈশা এর আগেও এখানে এসেছে। একজন বলে উঠলো, এখানে সবকিছু ভালোভাবেই চেক করা হয়েছে। ওনার হাত বরাবর গুলি লেগেছে, আর ওনার পরিচয়পত্র ওনার পকেট থেকে পেয়েছি। বলেই ইহিয়াদ আইডি কার্ডটি ঈশাকে দিল। ঈশা কোনো কথা না বলে কার্ডটি হাতে নিল এবং নাম ঠিকানা দেখতে পেল। লোকটির নাম মিজান, বয়স 53, আর সাথে ঠিকানাও দেখে নিল। ঈশা ইহিয়াদকে কার্ড দিয়ে দিল এবং বলল, লোকটির ফোন থেকে তার রিলেটিভ বা পরিবারকে এক্ষুনি আসতে বলুন। এদিকে বলেই ঈশা অন্যদিকে চলে গেল ক্লু খুঁজতে। ইহাদ কণ্ঠ শুনে বুঝতে পারলো ঈশা মেয়ে, কিন্তু সেটা প্রকাশ করলো না, কারণ তাদের মেয়ের অফিসারই তাদের আদেশ দিয়েছে যেন ঈশার ব্যাপারে যাই জানুক না কেন যাতে প্রকাশ না করে। ঈশা খুঁজতে খুঁজতে রক্তে পেল, তবে সেইটা অনেকটা শুকিয়ে আছে। সেটা দেখতে আরেকজন অফিসারকে ডাকলো এবং বলল এই রক্তটা আর মিস্টার মিজানের রক্তটা মিলিয়ে দেখতে। রক্তটা এবং মিস্টার মিজানের লাশটা একজন অফিসার নিয়ে গেল। এদিকে রিয়ান অফিসে যাওয়ার আগে ঈশার রেস্টুরেন্টে গেল ঈশার সাথে দেখা করার জন্য। সেখানে রিয়ানকে দেখে রাতিকো অবাক। রিয়ান অনেক খুঁজে ঈশাকে পেল না, তাই রাতিকোকে জিজ্ঞেস করলো, এই যে মিস ঈশা কোথায়? জি স্যার। ঈশা কোথায়? ও ঈশা তো আসেনি। আসেনি মানে কেন? অসুস্থ, তাই আসেনি। কি হয়েছে আমার ঈশার? জ্বর ঠান্ডা মনে হয়। ও মাই গড। বলেই রিয়ান বেরিয়ে গেল আর সোজা ঈশার বাসায় গিয়ে গাড়ি থামলো। রিয়ান বারবার বেল বাজাচ্ছে, কিন্তু ঈশার কোনো খবর নেই। এতে রিয়ান আরো চিন্তিত হয়ে পড়েছে। তারপর আর অপেক্ষা করতে না পেরে শেষে রিয়ান তার বডিগার্ডদের দরজা ভাঙতে বলল। এদিকে রিয়ান দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা বেঘোর ঘুমাচ্ছে। ঈশার ঘুমন্ত মায়াবী চেহারা দেখে রিয়ানের কেমন যেন নেশা ধরে যাচ্ছে। রিয়ান তার বডিগার্ডদের বেরিয়ে যেতে বলল, তারাও বেরিয়ে যায়।
আর রিয়ান আস্তে আস্তে ঈশার দিকে এগোচ্ছে। ঈশাকে রিয়ান যতই দেখছে ততই পাগল হচ্ছে। রিয়ান ঈশার পাশে বসে এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন রিয়ান সারা জীবন কাটিয়ে ফেলতে পারবে ঈশার এই ঘুমন্ত চেহারাটা দেখে। রিয়ান আস্তে আস্তে একটা ভালোবাসার পরশ এঁকে দিল ঈশার কপালে। এতে ঈশা কিছুটা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলে দেখলো রিয়ান তার পাশে বসে আছে। রিয়ানকে দেখে ঈশা লাফ দিয়ে উঠলো। ঈশার এমন লাফ দেওয়া দেখে রিয়ান ভয়ও পেয়েছে, আবার বড় হয়েছে। উনি এখানে কি করছেন? আর আমি বা আমার বাড়িতে কি করে? আমি না খুনের ওখানে ছিলাম? হে আল্লাহ, উনি কি তাহলে আমাকে এখানে এনেছেন? জেনে গেছে নাকি আমার আসল পরিচয়? উফ থুর, কি যে হচ্ছে আমার সাথে। কি হলো এইভাবে লাফিয়ে উঠলে যে? আপনি এখানে কি করছেন? আমার বাড়ির ঠিকানা কোথায় পেলেন? আহা, এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। আস্তে আস্তে সব বলছি, এখন তুমি অসুস্থ। ঈশা নিজের হাত কপালে দিয়ে দেখলো সত্যি সত্যি জ্বর। এ মা, আমার জ্বর আসলো কি করে? সকালে তো জ্বর ছিল না, আর এখন এত মাত্রায় জ্বর, বাট কি করে? মনে মনে হাত দিয়ে বুঝলে তো জ্বর আছে। হ্যাঁ। এখন লক্ষ্মীবের মতো শুয়ে পড়ো। ডাক্তারকে ফোন করে জানিয়ে দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কি দরকার এত উতলা হওয়ার, তাও আমার মতো সাধারণ মেয়ের জন্য? রিয়ান রেগে ঈশা একদম কাছে চলে যায়। এতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেনটা কি? সরুন বলছি। আমার সবটা জুড়েই শুধু তুমি। তুমি আমার হৃদয়ের প্রতি কোনায় কোনায় আছো। জানো, তোমাকে ভাবতে ভাবতে কত নির্ঘুম রাত পার করেছি। তোমাকে ছাড়া এই রিয়ান হাসমৃত, বুঝলে? খুব ভালোবাসি যে তোমায়, তাই তো তোমায় যত্ন করতে তোমায় সারাদিন ভাবতে বলি না। আর আমি সবসময় এই তোর মাঝে থাকতে চাই। এদিকে রিয়ানের কথা শুনে ঈশা পুরোই স্তব্ধ। এত বড় একজন বিজনেসম্যান মডেল কিনা শুধু তার জন্য এত পাগল? এতেই বোঝা যায় রিয়ান তাকে কতটা ভালোবাসে। আপনি এখানে কি করছেন? কি করে এলেন? তোমার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে তোমায় না পাইনি, পরে জানতে পারি তুমি অসুস্থ, তাই এখানে চলে আসি। রিয়ানের কথায় ঈশা হাফ ছেড়ে বাঁচল। যাক, তাহলে উনি আমার ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু আমায় এখানে আনলো কে? স্ট্রেঞ্জ। মনে মনে ও আচ্ছা, আর ঠিকানা কোথায় পেলেন আমার? যাকে ভালোবাসি তার সামান্য ঠিকানা জানতে পারবো না বুঝি? ঈশা আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসলো এবং ঈশা চেক আপ করলো। জ্বর এসেছে, অনেকটাই সাবধানে থাকবেন, রেস্টে থাকতে হবে, বেশি বেশি ঘুমাতে হবে, আর টাইম মেনটেন করে খেতে হবে। কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো আনিয়ে টাইমলি খাওয়াবেন। আচ্ছা ডাক্তার। তারপর ডাক্তার ওষুধ দিতে সেটা নিয়ে গেল একজন বডিগার্ড। কিছুক্ষণের মধ্যে ফিরেও এলো। তারপর রিয়ানকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। রিয়ান বডিগার্ডদের বলল ওষুধগুলো গাড়িতে রাখতে। তারাও রিয়ানের কথা মতো চলে গেল। উষা শুয়েছিল, অমনি রিয়ান ঈশাকে কোলে তুলে নিল। ঈশা তো 907 ভোল্টের শক খেলো রিয়ানের কাণ্ডে। কিছুক্ষণ চোখ বড় বড় করে হা হয়েছিল। যখন রিয়ান ঈশাকে গাড়িতে উঠাবে অমনি ঈশা লাফাতে লাগলো নামানোর জন্য। ছাড়ুন আমাকে, কোলে তোলার সাহস কি করে হলো আপনার? আর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি, নামান। ওফ আল্লাহ গো, এত জোরে কেউ চিল্লে? চুপ করো তো, সবসময় এমন মাছির মতো ভন ভন করো কেন? কি বললেন? আমি মাছির মতো ভন ভন করছি? আমি যদি মাছি হই তাহলে আপনিও কাইল্লা কাক, আর কাকের মতো কা কা করে আমার মাথা খান। চুপ করবা না, আছাড় মারবো। রিয়ানের কথা ঈশা ভয় পেয়ে একদম চুপ হয়ে গেল আর শক্ত করে গলা জড়িয়ে ধরলো যদি রিয়ান সত্যি সত্যি ফেলে দেয়। এই ভয়ে ঈশার কাণ্ডে রিয়ানের রাগ উধা হয়ে গেল আর জোরে জোরে হাসতে লাগলো। রিয়ানের হাসিতে ঈশা পুরো অবাক বনে গেল। কি হলো, এভাবে হাসছেন কেন? তোমার এমন বাচ্চামো দেখে। আমি আবার কোথায় বাচ্চামো করলাম? এই যে কেমন শক্ত করে গলা জড়িয়ে ধরেছো। আমি সাথে ধরিনি, আপনি যদি ফেলে দেন তাই ধরেছি। ও তাহলে আমায় ভয় পাও? ভয়, তাও আপনাকে? হাস্যকর। আপনাকে অবিশ্বাস করি, কিন্তু ভয় না, অবিশ্বাস করি। ও আচ্ছা, তাই নাকি? তাই। ভয় কাকে বলে সেটা ভালো করে বোঝাবো। বলে ঈশাকে গাড়িতে বসালো আর নিজেও ঈশার সাথে বসলো। ঈশা তো হ্যাপ দিয়ে ভয় পেয়ে গেছে আর বারবার ভয়ে ঢোক গিলছে। এটা ভেবে যদি কোথাও মেরে তাকে ফেলে দেয়। তো দেখুন, আমাকে ছাড়ুন, নইলে আমি পুলিশকে কল করব। কেন? এই যে আমাকে আপনি মেরে ফেলে দিয়ে আসবেন, তাই। এদিকে ঈশার কথায় রিয়ান তো হু হু করে হাসতে লাগলো। কি হলো, আমি কি হাসির কথা বলেছি? এত হাসছেন কেন? বেচারা রিয়ান হাসির জন্যই কোথায় বলতে পারছে না, এমন অবস্থা। এতে ঈশা আরো রেগে যায়। কি হলো বলবেন না? আমি চেঁচাবো? পাগল নাকি? আমি তোমায় কেন মারতে যাব? আমি তো তোমায় আমার বাসায় নিয়ে যাচ্ছি। মানে কি? আপনার বাসায় কেন নিয়ে যাবেন?
তোমার কি মনে হয় এই অসুস্থ অবস্থায় তোমায় একা ছেড়ে যাবো আমি? সেটা কখনোই হবে না। আমার বাসায় আমার আপু আছে, সাথে অনেক সার্ভেন্টরাও, তাই তোমার কোনো সমস্যা হবে না। বাট আমার এসবের প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি, আমার অভ্যাস আছে। আমি থাকতে তোমার আর অভ্যাসের প্রয়োজন নেই, সো চুপ থাকো, নইলে আমি কিন্তু সত্যি সত্যি জঙ্গলে ফেলে দিয়ে আসবো তোমায়। ঈশা ভয়ে চুপসে গেল। তারপর রিয়ান ঈশাকে নিজের বাসায় নিয়ে গেল। বেল বাজাতে রাইনা দরজা খুলে দিল, আর রিয়ানের কোলে এভাবে একটা মেয়েকে দেখে রাইনা অবাক। ভাই, এই মেয়েটি কে, আর কেনই বে তুই ওকে কোলে নিলি? ঈশার তো মন চাচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে। কত মানুষ তাকে রিয়ানের কোলে দেখছে। ও ঈশা, এখন ভেতরে তো ঢুকতে দে নাকি? এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবো? না না, ভেতরে আয়। তারপর রিয়ান ঈশাকে নিয়ে ভেতরে ঢুকলো। এদিকে ঈশাকে সোফায় বসিয়ে রিয়ান উপরে চলে গেল ফ্রেশ হতে। কি হয়েছে তোমার ঈশা? এদিকে রাইনার এত কেয়ার দেখে ঈশা অবাক। এটা ভেবে যে তাকে রাইনা কি করে চিনল। ঈশার এমন অবাক হওয়া দেখে রাইনা মুচকি হেসে বলল, তোমার কথা আগে রিয়ান বলেছে, কিন্তু তোমায় দেখায়নি, তাই তখন চিনতে পারিনি। এদিকে ঈশার হঠাৎ কেন যেন লজ্জা লজ্জা লাগছে। তারপর লজ্জা মাখা ফেস নিয়ে বলল, ও হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এর মধ্যে রিয়ান চলে আসলো আর ঈশাকে আবার কোলে দিল নিল। এতে ঈশা আরো অনেকটা লজ্জা পায় আর ফিসফিস করে বলে, এই কি করছেন কি? নামান আমাকে, আপু আছে তো। এদিকে রিয়ান চোখ গরম করে ঈশার দিকে তাকালো। এতে ঈশা আবার চুপ হয়ে যায়। বাবা, বউয়ের প্রতি এত কেয়ারিং। তা তো অবশ্যই, তোর কি? আমার কিছুই না বলে রাইনা কিচেনে চলে গেল। আর রিয়ান ঈশাকে উপরে নিজের রুমে নিয়ে গেল। ঈশার কেন জানি না রিয়ানকে আজ খুব ভালো লাগছে। আচ্ছা, আজ ওনাকে এতটা কেন ভালো লাগছে? আমি কি তাহলে ওনার প্রেমে পড়লাম? এটা ভেবেই ঈশা মুচকি হাসলো। রিয়ান ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা হাসছে, কিন্তু রিয়ান ঈশার হাসির কারণ খুঁজে পেল না। কি হলো, এইভাবে হাসছো কেন? না, কিছু না। ও, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। তারপর রিয়ান চলে গেল আর ঈশা নিজের ফোন নিয়ে একজন অফিসারকে কল দিল। ইয়েস ম্যাম, আপনি কি এখন সুস্থ? হ্যাঁ, এখন একটা কথা বলুন, আমি বাসায় পৌঁছলাম কি করে? আসলে ম্যাম, আপনি তদন্ত করতেই হঠাৎ সিনক্লেস হয়ে যান, তাই আমরা ধরাধরি করে আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। ও আচ্ছা, তা কাজ কত দূর? হ্যাঁ ম্যাম, মোটামুটি ভালোই। আর জানা গেছে ভদ্রলোকটি গুলিতেই মারা যায়। সেটা আমিও জানি। অন্য নিউজ বলুন। এই রক্তের ডিএনএ আর মিস্টার মিজানের ডিএনএ কি ম্যাচ করেছে? নো ম্যাম, সেই রক্তটি অন্য কারো, হয়তো খনির। তবে হ্যাঁ, জানা গেছে মিস্টার মিজান মারা যাওয়ার পূর্বে খনিটার সাথে ধস্তাধস্তি করেছে নিজেকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, আমি সুস্থ হলে আসার চেষ্টা করব। ওকে ম্যাম। আচ্ছা, এখন রাখছি। এদিকে ঈশা ফোন রাখতেই দেখলো রিয়ান ঈশার দিকে খাবার নিয়ে তাকিয়ে আছে। ঈশা ভেতরে ভেতরে ভয়ে শেষ। এটা ভেবে যে রিয়ান কিছু শুনে ফেলেনি তো। কার সাথে কথা বলছিলে? ও, রাতে কো ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। ও, রিয়ানের কেন যেন মনে হচ্ছে ঈশা তার থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি সেটা সে বুঝতে পারছে না। ওকে, এখন খেয়ে নাও তো। আচ্ছা দিন। ঈশা নিজের হাতে খেতে চাইলে রিয়ান কেড়ে নিয়ে বলে, না, আমি খাইয়ে দিব, সো চুপচাপ থাকো। কিন্তু আবার ঈশা কিছু বলল না। রিয়ান নিজের হাতে খুব যত্নে ঈশাকে খাইয়ে দিল। আচ্ছা, আপনার বাবা বা মাকে যে দেখছি না? আমার মা নেই আর বাবা। ও, ক্ষমা করবেন, কিন্তু আপনার বাবা? উনি অন্য দেশে থাকেন আর তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে। সরি, আপনাকে এভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি। 2 দিন পর তো এমনি আমার বউ হবা, এতে প্রশ্ন করতেই পারো। এদিকে রিয়ানের কথায় ঈশার কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে রইল। এতে রিয়ান মুচকি হাসলো। এভাবেই চলতে থাকে। ঈশা কয়েকদিনে রিয়ানের মতো এত কেয়ারকে ভালোবেসে ফেলেছে যা প্রকাশই করেনি। ঈশা ফোনে তার টিমকে এটা ওটা করতে বলে, কারণ সে রিয়ানের বাসা থেকে কোনো মতে বের হতে পারবে না। প্রতি জায়গায় সিকিউরিটি আর বডিগার্ড। এমনিতেও ঈশা তার ড্রেসটাও আনেনি যা পরে বের হতে পারবে। হ্যাঁ, ঈশা আন্ডারগ্রাউন্ড এজেন্টস পুলিশের আর সিআইডি অফিসারদের লিডার। ঈশার উপরও একজন বস আছে, তবে তার থেকেও বেশি প্রয়োজন ঈশাকে। ঈশা শুধু একটা কথায় মন দিয়ে ভাবে, মিস্টার মিজানকে যখন ঈশা জিজ্ঞেস করেছিল যে কে তাকে গুলি করেছে, তখন মিস্টার মিজান তাকে বলেছিল যে মম। এই মমটা কে সেটাই বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ ভেবেই তাড়াতাড়ি উঠে পড়লো। না, এখানে চুপ করে বসে থাকা যায় না, আমাকে এখন যেতেই হবে, যে করেই হোক। বলে ঈশা রেডি হয়ে বেরিয়ে গেল। রুম থেকে বেরোতে দেখলো রাইনা তার রুমের দিকে আসছে। এই কয়েকদিনে খুব ভাব জমেছে রাইনা আর ঈশা। ঈশা রেডি হওয়া দেখে রাইনা জিজ্ঞেস করলো, কি হলো, কোথায় যাচ্ছ? মানে অনেকদিন তো হলো এখানে আসলাম,
আমার এখন বাসায় যেতে হবে, আর এমনিতেও আমার ডিউটি আছে। তুমি এখানেই থাকবে ব্যাস। কিন্তু আপু একটু বোঝেন, আমার যেতেই হবে। বললাম না কোথাও যেতে পারবে না। ওকে, এখানে থাকবো, কিন্তু আমার পুরনো বাসাটাকেও যে ছাড়তে পারছি না। বাবার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বাড়িটার। ও আচ্ছা আচ্ছা, তো যাও, সমস্যা কোথায়? আচ্ছা বলেই যেতে নিল, অমনি বলল, আমাদের গার্ড তোমায় পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, তাই হবে। তারপর রিয়ানদের এক গাড়িতে করে ঈশাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসলো। ঈশা বাসায় পৌঁছতে তার পোশাক পরে আন্ডারগ্রাউন্ড দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ঈশা আবার সেই জায়গায় আসলো আর রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখলো একটা ছেলে ড্রিঙ্ক করতে করতে আসছে আর কি সব প্রলাপ বকছে। ঈশা দ্রুত তার টিমকে ডাকলো ফোন করে। তারাও কিছুক্ষণের মধ্যে এসে ছেলেটাকে পাকড়া করলো। তারপর ঈশা ধীরে ধীরে বেরিয়ে আসলো। কি হচ্ছে কি? কে আপনারা? আর আমাকে কেন ধরে রেখেছেন? খুন করে বলছিস আমি কিছু করিনি? মানে খুন? কিন্তু কে করেছে? চুপ, নিজেকে কি মনে করেছিস? খুব ইনোসেন্ট। আরে আমি বা কিছু করিনি। আচ্ছা মানলাম তুই কিছু করিসনি, কিন্তু তুই এত তোতলাচ্ছিস কেন? আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস করেন। চুপ, এখন নাম বল। মারুফ। এই রক্তের ডিএনএ আর ওই রক্তের ডিএনএ ম্যাচ করো, গিয়ে যাও। ওকে ম্যাম, এই চল। বলেই টেনে নিয়ে যেতে লাগলো আর মারুফ বারবার বলতে লাগলো, ম্যাম আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। ঈশা একটা দীর্ঘশ্বাস নিয়ে যেই পেছনে ঘুরলো, সাথে সাথে চমকে উঠলো আর অবাকও, কারণ পিছে রিয়ান দাঁড়িয়ে আছে। ঈশা নিজের ক্যাপটা খুলে কাপা কাপা গলায় বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা। কে তুমি? আমি ঈশা। কি হয়েছে? আমি জানি তুমি ঈশা, তোমার আসল পরিচয় জানতে চেয়েছি। ড্যামিট। এদিকে রিয়ানের চিৎকারে ঈশা ভয়ে কেঁপে উঠলো। ঈশার সাথে রিয়ান চিল্লিয়ে কথা বলছে দেখে দুজন অফিসার এসে বলতে লাগলো, মিস্টার হার্স, আপনার সাহস কি করে হয় আমাদের বসের সাথে এভাবে জোর গলায় কথা বলার? এদিকে আর কিছু বলতে নিলে ঈশা ইশারা থামিয়ে দেয়, বলে এখান থেকে চলে যেতে। তারাও চলে যায়। তারা চলে যেতেই ঈশা রিয়ানের দিকে এক পলক তাকে নিজের গাড়ি যেতে লাগলো। রিয়ানের এই ইগনোর একদম সহ্য হলো না, আবার রেগে চিল্লিয়ে বলল, কি হলো? অ্যান্সার মি। নিজের বাসায় যাও। বলে আবার গাড়ির কাছে যেতে লাগলো। এবার রিয়া নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না একদমই। সেও পেছন পেছন গিয়ে ঈশাকে গাড়ির সাথে শক্ত করে চেপে ধরলো আর ঈশা ব্যথায় কুকড়ে ওঠে। এত তেজ কিসের? হ্যাঁ, আমি বললাম না আমার অ্যান্সার দিতে, আর তুমি আমাকে ইগনোর করছো। হাউ ডিয়ার ইউ! প্লিজ ছাড়ুন, আমায় লাগছে। আমার আগে আমার অ্যান্সার দাও, তারপর ছাড়বো। আমি বলছি সবটা। মিস্টার লাকিনের কণ্ঠ শুনে রিয়ান ঈশাকে সাথে সাথে ছেড়ে দিল আর ঈশাও নিজেকে সামনে চুপচাপ দাঁড়ালো। আঙ্কেল আপনি এখানে? আমি ঈশা, গাড়ি নিয়ে চলো তোমার বাসায়। আচ্ছা প্রফেসর। রিয়ান, ঈশার গাড়িতে ওঠো আর তোমার বডিগার্ডদের বলো তোমার গাড়ি নিয়ে যেতে। আচ্ছা আঙ্কেল। বলে রিয়ান তার বডিগার্ডদের বলে দিল গাড়ি নিয়ে যেতে। তারা গাড়ি নিয়ে যেতেই ঈশা ড্রাইভিং সাইডে বসলো। মিস্টার লাকিন পেছনের সিটে আর রিয়ান ঈশার পাশে। রিয়ান এসবের কিছুই বুঝতে পারছে না। আমরা কোথায় যাব আঙ্কেল? ঈশার বাসায়। ঈশা, স্টার্ট দাও। ওকে প্রফেসর। বলে ঈশা ড্রাইভ শুরু করলো। ঈশার এত ভালো ড্রাইভ দেখে রিয়ান অবাক। আরো অবাক হলো জঙ্গলের দিকে যাচ্ছে দেখে। জঙ্গলের দিকে কেন? তোমার বাসা তো ওই দিকে। দেখে যাও। তাই রিয়ানও কিছু বললো না। সে আজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সকল রহস্য আজ সে জানবে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের ভেতরে পৌঁছে যায় এবং একটা সুইচ চাপ দিয়ে কয়েকটা গাছ সরে যায় আর সেখান থেকে সরু খুব সুন্দর একটা রাস্তা বেরিয়ে আসে। সে রাস্তায় ঢুকতেই গাছগুলো আবার নিজের জায়গায় চলে আসে। এতে কেউই বুঝতে পারবে না এখানে কোনো রাস্তা আছে। এটা একটা আন্ডারগ্রাউন্ড রোড। এসব দেখে রিয়ান জাস্ট হা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ঈশা পার্কিং সাইডে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে ফিঙ্গারপ্রিন্ট দিতেই দরজা খুলে গেল। তারপর মিস্টার লাকিন আর রিয়ানকে ভেতরে আসতে বলে। রিয়ান চারদিকে তাকিয়ে তাকে শুধু দেখছে। ঈশার সাথে গিয়ে এক সাইডে সোফায় বসলো। এবার বলো কি কি জানতে চাও ঈশার ব্যাপারে? সবটাই। বেশ, বলছি। আর ঈশা, তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসছে রিয়ানকে কি করে চিনি? তাহলে শোনো, রিয়ানকে আমি ছোট থেকেই চিনি। রিয়ানের বাবা আমার বন্ধু ছিল, তাই রিয়ান আমায় আঙ্কেল বলে ডাকে। আমিও রিয়ানকে নিজের ছেলের মতো ভালোবাসি এবং বিশ্বাসযোগ্য। ও আচ্ছা। এখন শোনো ঈশার কাহিনী। ঈশা হচ্ছে এদেশের আন্ডারগ্রাউন্ড এজেন্স এর কমান্ডার প্রিন্স ইলিয়াস খানের একমাত্র কন্যা ঈশা খান। ঈশার বাবার পরিচয়ে রিয়ান অবাক, কারণ ইলিয়াস উনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং খুব ভালো একজন কমান্ডার। তার মতো অধিক বুদ্ধি কারো ছিল না, আর না ছিল তার সাথে পাঙ্গা নেয়ার মতো কারো সাহস।
মিস্টার লাকিন আবার বলতে শুরু করলেন। ঈশার জন্মের পরপরই ঈশার মা মারা যায়, তাই তার সুরক্ষার জন্য ইলিয়াস আমার কাছে ঈশাকে নিয়ে আসে। সেই ছোট থেকেই ওকে নিজের হাতে মানুষ করেছি। ইলিয়াসও আসতো তার মেয়ের সাথে দেখা করতে। বেশ ভালোই চলছিল দিনকাল। যতদিন দিন যেতে লাগলো ঈশারও এইসব রহস্যময় কাজে তার আগ্রহ বাড়তে থাকে এবং অনেক কিছু জানার আগ্রহ ওঠে, তাই সে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকতো। এটা দেখে যখন ঈশা মাধ্যমিক শেষ করলো তখনই ইলিয়াস তাকে নিয়ে যায় এবং ঈশাকে আলাদাভাবে ইলিয়াস শিক্ষা দিত কমান্ডারের কাজ এবং অস্ত্রের সম্পর্কে। ঈশা দিন দিন অনেকটাই পারদর্শী হয়ে যায়। ঈশার বাবার খুব ইচ্ছে ছিল ঈশাকে ইলিয়াসের পদে নিযুক্ত করার, কিন্তু এই পদে আসার আগে ইলিয়াস। এদিকে বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার লাকিন ঈশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার আগে সাথে সাথে চোখ মুছে ফেললো। রিয়ানের খারাপ লাগছে তবু জিজ্ঞেস করলো, তারপর কি হয়েছে আঙ্কেল? ঈশার লেখাপড়া যখন প্রায় শেষ তখন ইলিয়াসের হঠাৎই হার্ট অ্যাটাক হয়। শেষবারের মতো শুধু আমায় একটা কথাই বলেছিল, তার মেয়ে যেন কারো প্রকাশ্যে না থাকে এবং ঈশাকে যেন ইলিয়াসের পদে নিযুক্ত করা হয়। সেদিন থেকে ঈশাও নিজেকে প্রস্তুত করতে থাকে। 2 বছর আরো অনেক ভালো প্রশিক্ষণ নেয়। তারপর আসে ওই আতঙ্কবাদীর বোমা হামলার বিষয়টা। সেটা শুধুমাত্র ঈশার জন্য সফল হয়েছে। ঈশাই অনেক কঠিন পরিশ্রম করে আর তার বুদ্ধি দিয়েই খুব নিখুঁত প্রমাণ জোগাড় করেছিল। সেদিন বলেছিলাম না তোমাকে একটা মেয়ে এসব করেছে? ঈশাই সেই মেয়ে, বুঝলে? সমস্ত ব্যাপারটা শুনে রিয়ান বাকরুদ্ধ। সে ভাবতে পারছে না ঈশা এতটা ভালো কিছু করতে পারে, অথচ রিয়ান ঈশাকে সামান্য ওয়েটার হিসেবে চিনত। কোন ওয়েটারের আড়ালে এত কিছু হবে সেটা বোঝা দেয়। তখন ঈশার ফোনে কল আসলো। ঈশা রিসিভ করলো। হ্যালো, আচ্ছা এখন ওকে পিটিয়ে সত্যিটা পেট থেকে বের করো। আচ্ছা এখন রাখছি, কাল সকালে দেখা হবে। বলে ঈশা ফোন কেটে দিল। কি হয়েছে? প্রফেসর, ওই মারুফের ডিএনএ এর সাথে ওই রক্তের ডিএনএ ম্যাচ করেছে। বাহ, এটা তো ভালো খবর। ফাইনালি আরো একটা কেস সলভ হলো, কি বলো? ঈশা উত্তরে শুধু মুচকি হাসলো। মিস্টার লাকিন আবার জিজ্ঞেস করলো, তা এখন বলো তো তোমাদের মধ্যে কিসের সম্পর্ক, কি করেছিল দুজনকে? ঈশা তো চুপসে গেল আর মাথা নিচু করে রইল। রিয়ান হেসে সবটা খুলে বলল। সব শুনে মিস্টার লাকিন বলে ওঠে, বিয়ে করবা ঠিক আছে, তবে এখনই। মিস্টার লাকিন এর কথায় ঈশা আর রিয়ান হতবাক। কি বলতে চাইছে মিস্টার লাকিন? মানে? তোমার জীবন বিপদে আছে ঈশা। তোমার আর রিয়ানের বিয়ে পাবলিকের সামনে হওয়াটা খুবই সমস্যার, তাই বলছি আমার কথা শোনো। কিন্তু ঈশা পাবলিকের সামনে গেলে কি সমস্যা হবে আঙ্কেল? কারণ ইলিয়াসের ইচ্ছে তার মেয়েকে যেন প্রকাশ্যে বিয়ে দেয়া না হয়। ও, তাহলে তো এখনই হওয়া উচিত। ঈশা, তুমি রাজি? ঈশা একবার মিস্টার লাকিনের দিকে তাকালো। সে ইশারা করলো রিল্যাক্স। বাবার মৃত্যুর পর প্রফেসরকেই নিজের বাবা বলে মেনেছি। আর কি? আপনাকেও নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, তাই আপনাকে বিয়ে করতে রাজি। ঈশার কথায় রিয়ান হাসলো, কিন্তু ভেতরে ভেতরে সে অনেকটাই খুশি এটা ভেবে যে ঈশা তাকে ভালোবাসে। রিয়ানের ইচ্ছা করছে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আই লাভ ইউ ঈশা, আই লাভ ইউ সো মাচ। তোমায় ছাড়া এই রিয়ান যে মূল্যহীন। কিন্তু রিয়ান চাইলেও কিছু বলছে না, কারণ তাদের সামনে মিস্টার লাকিন বসে আছে। বাহ, আমার ঈশা মাও তো রাজি। তো চলো এখন গির্জায়। না আঙ্কেল, আমরা মুসলিম, তাই আমি চাই আমাদের ইসলাম রীতিতেই বিয়ে হোক। আমি ওনার সাথে একমত প্রফেসর। আচ্ছা ঠিক আছে। এত রাতে কোথাও এদেশে কাজী পাওয়া যাবে বলে তো মনে হয় না। ওই ব্যবস্থা আমি করতে পারবো, তুমি শুধু তোমার বডিগার্ডদের নিয়ে যা করার করো। আচ্ছা আঙ্কেল। এদিকে বলে রিয়ান ফোন নিয়ে অন্যদিকে চলে গেল। তারপর ঈশা, মিস্টার লাকিন আর রিয়ান উপরে চলে আসলো আন্ডারগ্রাউন্ড থেকে। কিছুক্ষণের মধ্যে রিয়ানের বডিগার্ডরা হাজির হলো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তারা কিছুক্ষণের মধ্যে রওনা হলো এবং একটা 5 স্টার হোটেলে গিয়ে গাড়ি থামালো। তারপর 10 নম্বর ফ্লোরে গিয়ে একটা রুমে ঢুকলো। সেখানে আগেই রাইনা আর কাজী সাহেব ছিল। রাইনা ঈশার পেশা সম্পর্কে এখনো কিছু জানে না। রিয়ান আর ঈশা গিয়ে এক সোফায় বসলো আর তাদের সামনে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। তারপর ঈশা আর রিয়ানকে বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সাইন করালো। খুব সুন্দরভাবে ইসলামী রীতিতে ঈশা আর রিয়ানের বিয়ে সম্পূর্ণ হলো। ঈশা আর রিয়ান এখন লিগেলি হাজবেন্ড ওয়াইফ। এটা ভাবতে রিয়ান মুচকি মুচকি হাসছে। সাক্ষী হিসেবে মিস্টার লাকিন আর রাইনা ছিল, তাই তাদেরও সাইন নেওয়া হলো। বিয়ের সকল নিয়ম শেষ করতে করতে ভোর হয়ে যায়। তাই ঈশা, রিয়ান আর মিস্টার লাকিনের সাথে নিজের বাসায় চলে আসে এবং ঈশা রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। কাল রাত থেকে কিছুই খাওনি, খেয়ে নাও। আমার কাজ আছে, খেতে পারবো না, তাড়াতাড়ি যেতে হবে। একদম চুপ, মাত্র ভোর, তাই চুপচাপ খাও, নাইলে মার খাবা। এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে মারের ভয় দেখান। কি বললা? না না, কিছু না খেয়েই যাব। এই তো গুড। তারপর রিয়ান বডিগার্ডকে আনানো খাবারটা ঈশাকে খাইয়ে দিল আর ঈশাও রিয়ানকে খাইয়ে দিল।
মিস্টার লাকিন দূর থেকে দেখে হাসলো। ঈশ্বরের দুজনের জন্যই তৈরি করেছে। খাওয়া দাওয়া শেষ করে ঈশা আর মিস্টার লাকিনকে অফিসে পৌঁছে দিয়ে রিয়ানও নিজের অফিসে চলে গেল। ঈশা আর মিস্টার লাকিন মারুফের সামনে বসে আছে, আর মারুফ মাথা নিচু করে আছে। তার পাশেই মারুফকে সাহায্য করার জন্য একজন অফিসার আছে। ঈশা প্রশ্ন করা শুরু করলো। কেন মেরেছিস মিস্টার মিজানকে? উনি আমার কলেজে স্যার ছিল। আগে থেকে আমাকে দেখতে পারতো না, অনেক বাজে কথা শোনাতো, যেখানে সেখানে অপদস্থ করতো। কিন্তু আমি কিছু বলতাম না, হাজার রাগ থাকলেও। আমার ড্রাগসের নেশা ছিল, সেটা আমার স্যার জেনে যায়। তাই আমাকে পুলিশের কাছে দৌড়িয়ে দেওয়ার জন্য সবসময় ফলো করতো। আমি এসবের কিছুই জানতাম না। ওই দিন ফ্যাক্টরিতে ড্রাগসের জন্যই বসেছিলাম। অমনি স্যার আমার সামনে এসে হাজির হয় এবং হুমকি দেয় আমাকে পুলিশের হাতে ধরে দিবে। আমিও ভয় পেয়ে যাই, তাই নিজেকে বাঁচাতে ওনাকে খুন করে দিই আর সেখান থেকে কোন রকমে পালিয়ে আসি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমার ব্লাড সেখানে কেন ছিল? আসলে আমার হাত কেটে গিয়েছিল স্যারের সাথে দস্তাদস্তি করার সময়। সামান্য ড্রাগসের জন্য একজন নিরাপরাধ মানুষকে খুন করতে পারে? প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করেছি নিজের অজান্তে। এটা ভুল নয়, অনেক বড় অন্যায় করেছিস তুই। তোর জন্য ফাঁসির শাস্তিও আমার কাছে কম মনে হচ্ছে। ছি, সামান্য ড্রাগসের জন্য একটা ফ্যামিলিকে ছাড়খাড় করে দিলি। একবারও ভাবলি না তোরও একটা পরিবার আছে? মিস্টার মিজার তোর বাবার মতোই তো ছিল নাকি? ঈশার কথায় মারুফ কাঁদতেই লাগলো। একে নিয়ে যাও, কালই এর আদালতের রায় হবে। ওকে ম্যাম। তারপর মারুফকে নিয়ে গেল। ঈশা চুপচাপ বসে রইল। মিস্টার লাকিন ঈশার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স, আমি এর পরেরটা দেখে নেবো। প্রফেসর। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি জানলে কি করে যে এই মারুফি খুন করেছে? মিস্টার লাকিন প্রশ্নে ঈশা মুচকি হাসলো। মিস্টার লাকিন আবার ভ্রু কুচকে বলল, কি হলো বলো। মিস্টার মিজানকে যখন আহত অবস্থায় পাই তখন তাকে জিজ্ঞেস করেছিলাম কে তাকে গুলি করেছে। সে উত্তরে শুধু মা বলে মারা যায়। আমি সেদিন থেকেই ভাবতে থাকি উনি কার কথা বলতে চেয়েছিল। পরদিন যখন ওনারা খুনের তদন্ত করতে থাকে তখন রক্ত আর কিছু ড্রাগস পাই, সেগুলোকে ফরেন্সিকে পাঠিয়ে দেই। কিন্তু এগুলো কোনোটাই মিস্টার মিজানের ডিএনএ ম্যাচ করেনি, আর ড্রাগসও মিস্টার মিজানের ব্লাডে পাওয়া যায়নি। সন্দেহ আরো বাড়ে। তারপর একদিন হুট করে মাথায় এলো মিস্টার মিজানের বলা শেষের কথা। তাই ওনার যত রিলেটিভস, ফ্যামিলি, স্টুডেন্ট আর টিচার্স, বন্ধু বান্ধব সবার নামে খোঁজ নিলাম, কার নামের মধ্যে এম আছে প্রথমে। সো এরকম অনেকেরই খোঁজ পেলাম, কিন্তু কাকে ছেড়ে কাকে বলবো তা ঠিক বুঝতে পারলাম না। পরে আবার মনে হলো এখানে যেহেতু ড্রাগস পাওয়া গেছে, তাহলে যে ড্রাগস নিয়েছে সে আবার আসবে। তাই কাল রাত পর্যন্ত অপেক্ষা করলাম। রাতে দেখি মারুফ সেখানে ড্রাগসের জন্য এসেছে, তখনই পাকড়াও করি ব্যাটাকে। বাহ, খুব ভালো পরিকল্পনা। আচ্ছা প্রফেসর, আমার রেস্টুরেন্টে যেতে হবে। আচ্ছা চলো, তুমি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা প্রফেসর। তারপর ঈশা চেঞ্জ করে মিস্টার লাকিনের সাথে রেস্টুরেন্টে চলে যায়। গাড়ি থেকে নেমে ম্যামের সাথে দেখা করে কাজে লেগে পড়ে। রাতিকু ঈশাকে দেখে অনেক খুশি হয়েছে। হঠাৎ টিভিতে ঈশা আর রিয়ানের করা শুট দেখতে লাগলো। উপস্থিত সবাই ঈশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, সাথে রাতিকু। ঈশা একটি ঢোক গেল, কারণ সবাই ঈশার চারিদিকে জমা হয়ে গেছে আর নানা ধরনের প্রশ্ন করছে, ছবি তুলতে চাইছে। ঈশা কি করবে বুঝতে পারছে না। এমন সময় রিয়ানের বডিগার্ডস ভিড় ঠেলে ঈশার কাছে আসলো আর সবাইকে সরিয়ে দিতে লাগলো। এতে ঈশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বডিগার্ডসরা পাবলিককে সরিয়ে দিতে রিয়ান ঈশার কাছে চলে আসে। পাবলিকের চিৎকার চেঁচামেচি আরো বেড়ে যায়। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠিক আছি। তোমাকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ সরি, আসলে এখানে হয়েছে, আর বাহানা করা লাগবে না। এই রেস্টুরেন্টের মালিককে ডাকো। বডিগার্ড ডাকতে চলে গেল, আর এদিকে পাবলিকের হইচই যেন বাড়তেই লাগলো। একসময় নিউজ চ্যানেলের লোকরাও এসে হাজির হয় এবং সরাসরি টিভিতে দেখাচ্ছে সবকিছু। মিডিয়ার লোকরা তো একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। ঈশা কে হয় আপনার? ওনাকে বকছেন কেন? ওনার জন্য এখানে আসার কারণ কি? কিন্তু রিয়ান এসব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। এক পর্যায়ে অনেক বিরক্তি আর রাগী হয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই সেভ হার। এনি প্রবলেম? রিয়ান ম্যারিড। এটা শুনে সবাই অবাক। শুরু হলো আরো হাজার দফা প্রশ্ন। ঈশার এসব জাস্ট বিরক্ত লাগছে। এমন সময় ম্যাম আসলো। ইয়েস স্যার, কিছু বলবেন? ঈশা আর এখানে কাজ করবে না। কিন্তু কেন স্যার? আমার ওয়াইফের এই ধরনের জব করার দরকার মনে করছি না। হোয়াট? ঈশা আপনার ওয়াইফ? এখন আমরা আসছি বলে ঈশার হাত ধরে বেরিয়ে আসলো। এই পুরোটুকুই সব জায়গায় ছড়িয়ে গেল।
ঈশা রিয়ানের বাসায় আছে। বাসায় আসার পর থেকে টানা 10 দিন ঈশা একটা কথাও বলছে না। রিয়ানের সাথে মুখ ভার করে বসে আছে, খাচ্ছেও না ঠিক মতো। এই প্রবলেম কি তোমার? এমন করছো কেন আমার সাথে? কথা বলবেন না আমার সাথে। বলেই যে রিয়ানের সামনে থেকে উঠতে নেবে, রিয়ান রেগে ঈশার হাত ধরে হেঁচকা টান দিলে। তবে এতে ঈশা রিয়ানের বুকে গিয়ে পড়ে। রিয়ানের কাণ্ডে ঈশা অনেকটা অবাক, তবু ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। করছেনটা কি? ছাড়ুন আমায়। আমার বউকে ধরলে তোমার এত অসুবিধা হয় কেন বলো তো? আর ইউ জেলাস? ফালতু কথা কম বলেন আর ছাড়ুন আমায়। আচ্ছা ছাড়বো, তার আগে একটা পাপ্পা দাও। আমার বইয়েই গেছে দিতে, ছাড়ুন। ওকে আমি নিয়ে নিচ্ছি। বলে রিয়া নিজের ঠোঁট দুটো দিয়ে ঈশার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। ঈশার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। তারপর ছড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর রিয়ান ঈশাকে ছাড়ালো। এবার বলো তোমার প্রবলেম কি? কেন আমার সাথে কথা বলছো না? তাড়াতাড়ি বলো, নইলে আবার। না না বলছি। এই তো গুড, তাড়াতাড়ি। তখন আপনি ওয়েটারদের অসম্মান দিয়ে কথা বলছিলেন, তাই। কাজ ছোট হোক বা বড়, মানুষের ভালোর জন্য তো করে, তাই না? তাই এইভাবে অসম্মান করা মোটেও উচিত না। ওরাও মানুষ, সেটা ভুলে যান। আর আমি নিজেই তো ওয়েটার ছিলাম তো। আচ্ছা বাবা, ভুল হয়েছে, এবার তো কথা বলো। শাস্তি পেতে হবে। আবার কি শাস্তি? কান ধরে উঠবস। হোয়াট? মিস্টার রিয়ান হার্শ, যা বলছি করুন। আমি কিন্তু কমান্ডার, চাইলে আপনাকে সবকিছু করতে পারি, এমনকি আপনার কোম্পানিকে নিজের করতে পারবো। যথাজ্ঞা ম্যাডাম, যদি আমার কোম্পানি চলে যায় তাহলে এমন শুকনো কাঠ বউটাকে কি খাওয়াবো? কি বললেন? আমি শুকনো কাঠ? তা নয় তো কি। দাঁড়ান, দেখাচ্ছি মজা। বলে ঈশা রিয়ানের পিছু ছুটতে শুরু করলো। পুরো বাড়ি দৌড়ালো। পরে রুমে এসে বালিশ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ফলে সব তুলোগুলো দিয়ে পুরো রুম ভরে গেল। ঈশা রিয়ানকে ধাক্কা দিয়ে তুলোতে ফেলে দিল আর খিলখিল করে হাসতে লাগলো। আমাকে রাগানোর শাস্তি এটাই, বলেই হাসতে লাগলো ঈশা। আর রিয়ান কিছুটা বলে উঠলো, আমাকে রাগানোর শাস্তিও তোমায় দেখাচ্ছি। বলে ঈশাকে টেনে ফেলে দিল। আজ দুইজন খুব খুশি। হাসতে হাসতে একজন আরেকজনের দিকে তুলো ছুটছে। এর মধ্যে রাইনা এসে রুমের অবস্থা দেখে অবাক। এই তোরা কি বাচ্চা? এই কি অবস্থা করেছিস রুমের? ফাসলামোর একটা সীমা থাকা উচিত। ও তাই নাকি? বলে রাইনাকে এনে তুলোর বিছানায় ফেললো। রিয়ান আর ঈশা তো হাসতে হাসতে শেষ, রাইনা তো রেগে মেগে শেষ। এই চলছে তাদের জীবন। ঈশা এখন একজন মডেল হিসেবে পরিচিত, তবে রিয়ান ঈশাকে তেমন করতে দেয় না, আর নিজেও খুব কম করে। করলেও ঈশাকে নিয়ে করে। আর ঈশার তো ডিটেকটিভ আছেই, আর রিয়ানের অফিস। ব্যস্ততার মাঝেও তাদের দুজনের ভালোবাসা এক ফোঁটা কমেনি। হাজারো ব্যস্ততা থাকলেও দুজন দুজনকে বিভিন্ন কাজে হেল্প করে এসেছে। এর মাঝে ঈশা প্রেগনেন্ট হয়। খবরটা শুনে রিয়ানকে যে কি খুশি ভাষায় প্রকাশ করার মতো না। 5 বছর পর। হে পাপ্পা, জানো আমি ওত মাম্মামে মুতু কোলে মডেল ছেতেছি। কামি তো আমার আতুংকুলা পুতুংটা কুলেতে। বাহ, আমার আম্মুটা তো দেখছি খুব জিনিয়াস। ও আত্তা পাপ্পা, মাম্মা এখনই আতে নিতেনু। কিছুক্ষণের মধ্যে চলে আসবে সোনা। এই তো আমি মাম্মামের কাছে চলে এসেছি। ঈশাকে দেখে ইফা রিয়ানকে ছেড়ে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি খুব পসা, আমালে তেলে কোথায় যাও? কত মিট কলি তোমালে দানো। মিস ইউ টু সোনা। এই দেখো আমি চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে। এখন মাম্মাকে একটা কিস দাও। ইফা ঈশাকে একটা পাপ্পি দিল আর ঈশাও দিল। এসব দেখে রিয়ান বলল, বাহ বাহ, মাম্মামকে পেয়ে পাপ্পাকে ভুলেই গেছে। না পাপ্পা, তুমিও অত, আমার মাম্মা তো তোমারই মাম্মাম। ইফার কথা শুনে ঈশা ঠোঁটে কামড় দিল। রিয়ান তো এতে রেগে গেল। ওইটা তোমার মাম্মাম, আমার না। ওইটা আমার বউ, বুঝলা? বউ কখনো মাম্মাম হয় না। খাম্মাও কি হয় না? ইফার কথাতে ঈশা তো হাসতে হাসতে পড়ে যাচ্ছে, আর রিয়ান তো আরো রেগে গেল। কি বললে খাম্মা? তারাও দেখাচ্ছি মজা। বলে বাবা মেয়ে পুরো বাড়ি দৌড়াতে লাগলো। আর ঈশা সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে বসে পড়লো। সত্যি এই দুটোকে নিয়ে আর পারি না। রাতে ঈশা শুয়ে আছে। যে রিয়ান ঈশার পাশে শুলো, অমনি ইফা রিয়ানকে ধাক্কে দুজনের মাঝখানে এসে শুলো। রিয়ান নিজের ফেস অসহায় করে বলতে লাগলো, হে আল্লাহ, কি দুশমনি করে আমাকে এমন এক বজ্জাত মেয়ে দিলা যে কিনা একটুর জন্য বউয়ের ধারে কাছেও যেতে দেয় না। ইফা, একটা কথা বলো তো, তুই কি সত্যি আমার মেয়ে হয়ে বাবার সাথে এত শত্রুতা কিসের? আমি তোমার মেয়ে না, আমি আমার মাম্মামের মেয়ে। বলে ঈশার গায়ে হাত পা দিয়ে ঘুমিয়ে পড়লো। আর ঈশা তো হাসছে রিয়ানের অবস্থা দেখে। এটা প্রতিদিনের রুটিন। সারাক্ষণ ঈশাকে নিয়ে বাবা আর মেয়ের ঝগড়া লেগেই থাকে। ঈশা তো এদের দুজনের কাহিনী দেখতে দেখতে বিরক্ত।
খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুরতে যাওয়ার সময়, বলতে গেলে দিন রাত 24 ঘন্টায়। রিয়ান ইফাকে একটা ধমক দিলে ইফা দুইটা দেয়। তবে যতই ঝগড়া হোক দুইজন আবার মিলেও যায়। বেঁচে থাকুক এমন খুনসুটি ভালোবাসা, আর ভালোবাসার পরিবারগুলো এরকমই দুষ্টু মিষ্টির মতোই হোক।